আচ্ছা, তাহলে আজকে আমরা স্টোরি রসায়ন অনার্স তৃতীয় বর্ষের যে একদম যে বেসিক যে কম্পোনেন্টগুলো আছে স্টোরি রসায়নের এবং সেই জিনিসগুলো আজকে দেখাবো। এখানে আমরা প্রথমেই স্টোরি রসায়নের যে একটা এখানে ছক আছে দেখবা, এই ছকটাই মূলত তোমার পুরো এসটিও রসায়নের মানে সারমর্মটা এখানে আছে। মূলত এই প্রত্যেকটা টপিকস এখানে দেখো আমি তোমাদেরকে বলতেছি। এই যে স্টোরির সমাণু, তারপর এদের থেকে যে কনফরমেশনাল কনফিগারেশনাল হয়, তারপর এরা আবার কত ভাগে বিভক্ত, এনানসিওমার, ডায়াস্ট্রিওমার, আলোক সমাণু, জ্যামিতিক সমাণু, ঠিক আছে? এই যে এইগুলা থেকেই দেখবা যে তোমাদের তৃতীয় বর্ষের প্রত্যেকটা অধ্যায়ের নামকরণ করা হচ্ছে। দেখবা যে কনফরমেশন, কনফিগারেশন, আলোক সমাণু, জ্যামিতিক সমাণু, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। তাহলে আগে আমাদের একদম আইসোমার থেকে মেন যে রুট সেটা বুঝতে হবে যে কোথা থেকে আসলে এই জিনিসগুলো চলে আসলো এবং কোনটার কম্পোনেন্টগুলো কি এবং কোনটার বেসিক জিনিসটা কি, এগুলো আমরা বুঝবো। এবং এছাড়া বাকি যে জিনিসগুলো এগুলো তোমাদের প্রত্যেকটা মানে অধ্যায় ভিত্তিক ধরে ধরে আমাদের পরবর্তী যে কোর্সের ক্লাসগুলো আছে ওখানে দেওয়া থাকবে আর কি। এবং আজকের ক্লাসটা থেকেই মোটামুটি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি তাহলে আমরা শুরু করব। এবং এই ক্লাসটা দ্বিতীয় বর্ষে যারা আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় বর্ষের যে তোমাদের জৈব রসায়ন অধ্যায় 6 আছে, এই অধ্যায়ের 6-এর এই সেম জিনিসগুলোই আছে এবং ওখান থেকেই মূলত তোমার এই আজকের ক্লাস থেকেই তোমার অর্ধেক হয়ে যাবে আর কি বেসিক। আজকের ক্লাসটা দেখো সবাই মনোযোগ দিয়ে, তাহলে আমি ক্লাস শুরু করতেছি। কারো কোনো সমস্যা হলে তোমরা, দেখি আমার মাইক, হ্যাঁ হ্যাঁ আনমিউট করা আছে, তোমরা এখানে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করতে পারবা সরাসরি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, তাহলে প্রথমে আমাদের কিছু এখানে কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে যে আইসোমার জিনিসটা কি, সমাণু জিনিসটা কি এবং এরা কয়ভাবে গঠিত হতে পারে। এবং সমাণু থেকে, সমাণু আবার দুই প্রকার, একটা হলো গাঠনিক সমাণু, একটা হলো স্টিরিও সমাণু। আচ্ছা, তারপর আমরা জানবো যে আসলে স্টিরিও সমাণুগুলা কিভাবে আসছে, এদের বেসিক জিনিসটা কি, স্টিরিও রসায়নের অর্থটা কি, এর গুরুত্ব কি। আইসোমার মানে সমাণু, আমরা বাংলায় বলতে পারি সমাণু, ইংরেজিতে বলা হয় আইসোমার। তাহলে যে সকল যৌগের আণবিক সংকেত এক থাকবে, এই কথাগুলো প্রত্যেকটা লাইন তোমাদের একটু বুঝতে হবে। আণবিক সংকেত এক থাকবে কিন্তু তার গাঠনিক স্ট্রাকচার, গাঠনিক সংকেত বা ত্রিমাত্রিক স্ট্রাকচার, ত্রিমাত্রিক বা 3D আমরা ইংরেজিতে যদি বলি, এই বিন্যাসটা তোমার আলাদা আলাদা হবে এবং এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে তখন পরিবর্তন দেখা যাবে। ঠিক আছে, তাদেরকেই আমরা পরস্পরে কি বলতে পারি, আইসোমার বলতে পারি। সাধারণত এরা দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো তোমার গাঠনিক আইসোমার আর একটা হলো তোমার স্টিরিও আইসোমার। তাহলে আমাদের যে আজকের ক্লাসের টপিক সেটা পুরোটাই হলো তোমার এই যে স্টিরিও সমাণু নিয়ে। আর স্টিরিও সমাণু নিয়ে যত শাখা পোশাখা আছে এগুলোই তোমাদের যে অধ্যায় আছে স্টিরিও রসায়ন, স্টিরিও রসায়নের পুরো মানে বইটা আছে, যে সাবজেক্টটা আছে, পুরো জিনিসগুলা প্রত্যেকটা অধ্যায় তারা পার্ট পার্ট করে বিস্তারিত এখানে তোমার বর্ণনা করেছে আর কি। আচ্ছা, তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং এখানে তোমার ভিজুয়ালি অনেক কিছু তোমার অ্যাপ্লাই করতে হয় এবং বুঝতে হয়, যেগুলো আমাদের ক্লাসগুলো অলরেডি অনেকগুলো ক্লাস দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা ওখানে দেখবা যে আমরা প্রত্যেকটা টপিকস যেগুলো দরকার হয় 3D ভাবে আমরা স্টুডেন্টকে ট্রাই করেছি বোঝানোর জন্য। এবং আশা করি বাংলা ভাষায় এরকম ক্লাস আমি বলতে পারি খুব কমই তোমরা পাবা আর কি। আচ্ছা, তাহলে দেখি একই আণবিক সংকেত থাকা সত্ত্বেও যদি পরমাণুগুলোর বন্ধন সিকোয়েন্স মানে সিকোয়েন্স অফ বন্ড বা বন্ধনের ক্রমটা যদি আলাদা হয় তখন এদেরকে একে অপরের গাঠনিক সংকেত মানে সমাণু, এগুলো আমরা বিস্তারিত দেখব উদাহরণ সহ। আর স্টুডিও সমাণু কারা, যাদের আণবিক সংকেত এবং বন্ধন ক্রম একই থাকবে, আণবিক সংকেত এবং বন্ধন যার সাথে যে সবই এক থাকবে, কিন্তু এদের তোমার ত্রিমাত্রিক যে বিন্যাসটা বা 3D যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আলাদা হবে। আমরা যখন কোনো কিছুকে মিররে দেখি, মিররে যখন আমরা যখন দুই হাত দেখি, আমরা মিরর না, আমরা হাত দিয়ে কল্পনা করি, আমাদের দুই হাত যদি আমরা দেখি তাহলে হাত দুইটা কিন্তু দেখতে একই রকম মনে হয়, কিন্তু আমরা কিন্তু এক হাতের হাত মোজা আর এক হাতে কিন্তু পড়তে পারি না। তার মানে কি, একটার সাথে একটার কিন্তু একটু স্ট্রাকচারাল একটু কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, এভাবেই আমরা প্রত্যেকটা মলিকুলের এরকম দেখব যে একটার সাথে একটার কিছু স্ট্রাকচার বা গাঠনিক কিছু বা 3D স্ট্রাকচারে তার কিছু চেঞ্জ থাকবে। মানে ধরো একটা একটা যদি মিরর ইমেজ হয়, ধরো আমি এখানে যদি একটা এলিমেন্ট আমি তোমাদেরকে দেখাই, বই থেকে একটু দেখাই তোমাদের। আম, ধরো এখানে একটা, এই যে এখানে একটা এখানে যৌগ দেখাচ্ছে, দেখো মাঝখানে একটা কাইরাল কার্বন আছে এবং এর চার হাতে চারটা গ্রুপ আছে। এবং দেখো দুইটা কিন্তু দেখতে প্রায় একই রকম, মানে এই কার্বনের সাথেও যে চারটা গ্রুপ আছে এই কার্বনের সাথে সেমই চারটা গ্রুপ আছে, কিন্তু এটার যে স্ট্রাকচার আর এটার স্ট্রাকচারটা কিন্তু আলাদা। এখানে দেখো হাইড্রোক্সিল গ্রুপটা আছে এইটার ডান সাইডে, কিন্তু এইটার হাইড্রোক্সিল গ্রুপ আছে এইটার বাম সাইডে। আবার এইটার হাইড্রোজেন আছে এইটার তোমার বাম সাইডে, আর এইটার হাইড্রোজেন আছে এইটার তোমার ডান সাইডে। তাহলে দেখো এখানে কিন্তু একটু তোমার স্ট্রাকচার একটু তোমার সামান্য পার্থক্য আছে। এবং এইটা যদি আমরা মাঝখানে
এখানে একটা দর্পণের সাথে তুলনা করি, তাহলে এটা একে অপরের দর্পণ প্রতিবিম্ব বলা যাবে। কারণ দেখো, আমরা যখন আয়নায় কোনো কিছু দেখি, এর যে এই পাশটা তখন আয়নার কিন্তু সামনে দেখা যায়, ঠিক আছে? এবার আমরা কল্পনা করব, তাহলে এই যে তার পুরো স্ট্রাকচার বা 3D স্ট্রাকচারে যে চেঞ্জটা দেখা গেল, কিন্তু এদের গাঠনিক সংকেত এবং এদের বন্ধন সিকোয়েন্স এরা কিন্তু একই রকম। তাহলে এই ধরনের যদি যে সমাণুগুলো আছে, তাহলে এরা কিন্তু একে অপরের সমাণু, তাহলে এদেরকে বলা হয় তোমার স্টিরিও আইসোমার। এগুলো আমি দেখাবো বিস্তারিত। আচ্ছা, যতটুকু আজকে এক ঘন্টার ভিতরে কভার করা যায় আর কি। আচ্ছা, এখন আমাদের যেহেতু এই অধ্যায়ের মেইন টপিকসই হল স্টিরিওশন, তাহলে আগে আমরা একটু স্টিরিওশন জিনিসটা কি বা স্টিরিও কেমিস্ট্রিটা কি সেইটা একটু আমরা বেসিক জেনে আসি। যেহেতু আজকের ক্লাসটা পুরোটাই বেসিক, এখানে আমরা ডিপলি আলোচনা করব না, এবং ডিপলি অনেক ক্লাসই তোমরা, আমি আগেও বলেছি যে ইউটিউবে পেয়ে যাবে। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তোমরা একেবারে সিকোয়েন্স অনুযায়ী শুরু থেকে, আমাদের ক্লাসগুলো অলরেডি 24টা ক্লাসের মতো রেকর্ড আছে, এবং বাকি যেগুলো তোমাদের জন্য দরকার হবে সেগুলো আবার লাইভ নেওয়া হবে তোমাদের ইয়ারের জন্য। যদি কোনো কোশ্চেন বাদ থেকে যায় বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো নতুন কোশ্চেন আসে, তখন ওগুলো আবার তোমাদের লাইভ সাথে অ্যাড করা হবে। এবং আমাদের একটা মডেল টেস্ট নেওয়া হয়, এটা সব কোর্সের ক্ষেত্রেই, পরীক্ষার আগে। তোমরা দেখেছো অলরেডি আমাদের অনেক স্টুডেন্টদের রিভিউ আছে, এবং সব থেকে জনপ্রিয় কোর্স ছিল আমাদের গত বছরে এই যে স্টিরিওশন। এবং আমাদের স্টুডেন্টরা আল্লাহর রহমতে তারা এ প্লাস পাওয়ার মতো 70, 80, 75 এরকম অনেকেই অ্যান্সার করেছে আর কি। আচ্ছা, তাহলে এটা তোমাদের বইতে একটু এলোমেলোভাবে সিকোয়েন্সভাবে সাজানো আছে, কিন্তু আমাদের জিনিসগুলা খুব মানে এখানে খুব সুগঠিতভাবে বা একেবারে সিকোয়েন্স অনুসারে সাজানো। এখানে প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেনগুলো একদম দেখবা এখানে সিরিয়ালভাবে দেওয়া আছে, এবং ধাপে ধাপে মানে একটার পরে একটা, যেটার পরে যেটা আমাদের শিখতে হবে সেভাবে করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে স্টিরিওশন একটা গ্রিক শব্দ, স্ট্রিওস থেকে এসেছে। এটার অর্থ তোমার কঠিন, কঠিন থেকে উৎপত্তি হয়েছে। এবং এই স্ট্রিওস দ্বারা মূলত আমরা ত্রিমাত্রিক অবস্থান বা বিন্যাসকে বুঝবো আর কি, 3D স্ট্রাকচারকে আমরা মূলত নির্দেশ করবে। আচ্ছা, তাহলে একতলীয় আলোকের আবিষ্কার ফরাসি পদার্থবিদের মাধ্যমে এই স্টিরিওশনের সূচনা হয়। তাহলে একতলীয় আলোর যে আবিষ্কার, এই আবিষ্কারের মাধ্যমেই তোমার মূলত এই যে স্টিরিওশনের সূচনা। আমরা দেখবো যে একতলীয় আলোর মাধ্যমে আমরা কিভাবে আলোক সমানুতা নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এগুলো একটু তাড়াতাড়ি আমরা দেখে যাই। তাহলে রসায়ন, এটা কিন্তু সংজ্ঞায় 1 মার্কে আসবে তোমাদের, যে স্টিরিওশন কাকে বলে। তখন আমরা দিব যে রসায়নের যে শাখা অণুর ত্রিমাত্রিক আণবিক গঠন বা ত্রিমাত্রিক গঠন ও সংশ্লিষ্ট পরমাণু বা গ্রুপসমূহের বিন্যাস নিয়ে আলোচনা করা হয়, তাকে তোমার স্টিরিওশন বলে। মানে ত্রিমাত্রিক যে কাঠামো, তার 3D যে কাঠামো এবং তার পরমাণু সমূহের যে বিন্যাস, এগুলো নিয়ে আলোচনা করা হয় রসায়নের যে শাখায়, তাকেই বলা হয় সংক্ষেপে স্টিরিও রসায়ন। আচ্ছা, তাহলে বিস্তারিত বলতে গেলে রসায়নের যে শাখায় ত্রিমাত্রিক বিন্যাস এবং এর দ্বারা উদ্ভূত সম্ভাব্য ভৌত, রাসায়নিক এবং প্রাণ রাসায়নিক ধর্মাবলী, যেমন ঔষধি গুণাগুণ, স্বাদ, গন্ধ, মানে এক একটা দেখবো যে আমরা এক একটা সমাণুর এক এক রকম বৈশিষ্ট্য, দেখতে একই রকম, কিন্তু ধরো ডি সমাণুর একরকম বৈশিষ্ট্য, এল সমাণুর এক রকম বৈশিষ্ট্য, তাহলে একটা দ্বারা একরকম কাজ হচ্ছে আর একটা দ্বারা অন্যরকম কাজ হচ্ছে, এরকম প্রত্যেকটার গঠন বৈশিষ্ট্য এরকম আলাদা আলাদা হয়। তাহলে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত যে শাখায় আলোচনা করা হয়, সেই শাখাটাকেই বলা হয় তোমার রসায়নের একটা শাখা, সেটা হলো তোমার স্টিরিও রসায়ন এবং স্টিরিও কেমিস্ট্রি। এটার অনেক প্রয়োগ আছে, আমরা ফার্মাসিউটিক্যাল টার্মে বা বিভিন্ন অনেক টার্মে এগুলো তোমরা দেখবা যে অনেকভাবে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে স্টিরিও রসায়নকে 2 ভাগে ভাগ করা যায়, একটা স্থির একটা সচল। এগুলো আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ না, এখান থেকে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, তোমরা বই থেকে চাইলে এগুলো একবার পড়ে নিতে পারো। আচ্ছা, তাহলে যেখানে তোমার এই যে তোমার অণুর স্টিরিওশনই হলো স্টিরিওস্ট্যাটিক। আচ্ছা, তাহলে যেখানে তোমার এই যে সংখ্যা, নামকরণ, গঠন, ভৌত, রাসায়নিক ধর্মাবলী, সুস্থিতি, শনাক্তকরণ, এগুলো হলো স্থির স্টিরিওশন। আর যেখানে বিক্রিয়ার কৌশল এবং ঘটনাবলী, রাসায়নিক সক্রিয়তা, এই জিনিসগুলো হলো তোমার ডাইনামিক বা সচল স্টিরিওশনের ভিতরে। তাহলে তোমাদের স্টিরিওশনের সাবজেক্টটাই ম্যাক্সিমামই হলো তোমার এই যে স্থির রসায়নের বিভিন্ন নামকরণ, তারপরে যে গঠন, স্ট্রাকচার, তারপর কোনটা কি সমাণু, আলোক সমাণু, জ্যামিতিক সমাণু, এগুলো নিয়ে আর কি ডিটেলসে মোটামুটি আলোচনা। এগুলো খুবই সহজ, যদি তোমরা কনসেপ্ট বুঝে খুব ভাবে মানে জিনিসগুলো বুঝতে পারো, এগুলো খুবই ইজি একটা টার্ম। আচ্ছা, তারপরে গুরুত্বটা পরীক্ষা আসে, এটাও পড়ে রাখবো এখান থেকে, যে স্টিরিওশনের গুরুত্ব। তাহলে স্টিরিওশনের সাহায্যে ত্রিমাত্রিক গঠন সম্পর্কে বা 3D গঠন সম্পর্কে জানা যায়। তারপর কোনো অণু আলোক সক্রিয় নাকি নিষ্ক্রিয়, এটা সম্পর্কেও আমরা কি করতে পারবো, জানতে পারবো। এটাও স্টিরিওশনের সাহায্যে আমরা জানতে পারবো। এবং স্টিরিওশনের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার ত্রিমাত্রিক বর্ণনা, যেমন বিক্রিয়ক উৎপাদের ত্রিমাত্রিক গঠন, বিকারকের আক্রমণ, মধ্যবর্তী অবস্থার অবস্থান্তর অবস্থা, মানে যে একটা বিক্রিয়া আমরা যে SN1
SN2 বিক্রিয়া দেখেছি। SN2 বিক্রিয়া আমরা দেখেছি যে মাঝখানে একটা তোমার ট্রানজিশনাল স্টেট একটা সাময়িক সময়ের জন্য তৈরি হয়, তখন ওইটার স্ট্রাকচারটা কীরকম হবে, এগুলো আমরা মূলত স্টিরিওশন দিয়ে আর কি জানতে পারবো। এবং বন্ধন ভাঙা করার সময় এর আকৃতিটা কীরকম হবে, এর প্রকৃতিটা কীরকম হবে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো স্টিরিওশনের মাধ্যমে। তাহলে অণুর স্টিরিও সমাণুর সংখ্যা, গঠন, ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে জানতে পারবো এবং কনফর্মেশনীয় বিশ্লেষণ করা যাবে অণুর। তারপর অণুর স্থিতি শক্তি সম্পর্কে স্টিরিওশনের বিকল্প নেই, স্থিতি শক্তি সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন গ্রাফ আছে আমাদের কনফর্মেশন অধ্যায়। তারপর জটিল গঠন বিশিষ্ট যৌগের সংশ্লেষণে স্টিরিওশন কার্যকরী ভূমিকা পালন করে। আচ্ছা, তারপর স্টিরিওশন অণুর কনফিগারেশন বিক্রিয়া কৌশল নির্ধারণ করে। এরকমভাবে আমরা 6 থেকে 7টা এখান থেকে পড়লেই আনা। এবার রেসমিক মিশ্রণের পৃথকীকরণ, তারপর কাইরাল অণু স্টিরিওশন, তাদের কাইরাল অণুর নামকরণ, স্টিরিওশন, এদের সম্পর্কে মূলত ধারণা নেওয়া হয়। তাছাড়া আমরা এগুলোর গঠন বিশ্লেষণ করে যে কোনো সমাণুর আমরা ঔষধের গুণাগুণ, নিষ্ঠতা, তিক্ততা, কোনটা কীরকম হবে, কোনটার ধর্ম কীরকম হবে, এই জিনিসগুলো আমরা সহজেই জানতে পারবো। আচ্ছা, তাহলে এই হলো আমাদের স্টিরিওশন কি কি কাজে আমাদের লাগে এবং স্টিরিওশন জিনিসটা কি, এর সংজ্ঞা কি, এই হলো স্টিরিওশন সম্পর্কে মূল আলোচনা। আচ্ছা, তারপর আমরা একটু পরবর্তী টপিকসে চলে যাই। যে আমাদের মেইন টার্গেট হলো আমরা এই ছকটা এখান থেকে ভালোভাবে বুঝবো আজকে। এখানে যা যা আছে দেখবা প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে এখানে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে তোমার গাঠনিক সংকেত থেকে শুরু করেছিলাম যে আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে সমাণু মূলত দুই প্রকার, একটা হলো তোমার গাঠনিক আর একটা হলো তোমার স্টিরিও আইসোমার। আচ্ছা, এখন গাঠনিক সমাণুকে আবার কয়েকভাবে ভাগ করা যায়। একটা হলো তোমার শিকল সমাণু বা স্কেলেটন বা কঙ্কাল বলা হয় এটাকে। তাহলে কার্বন কঙ্কাল বা মূল শিকলের যদি গঠন ভিন্ন হয় তখন তাকে বলা হয় তোমার তখন তাকে বলা হয় তোমার কঙ্কাল সমাণু। আচ্ছা, আচ্ছা, এখানে আবার কিছু তারা এখানে কোশ্চেন করে মানে করে আইডেন্টিফাই করেছে যে সেম মলিকুলার ফর্মুলা যদি একই আণবিক সংকেত, এটা যদি হ্যাঁ হয়, তারপর এখানে এই যদি না হয় তখন এর আইসোমার হবে না। আর যদি আণবিক সংকেত যদি একই হয় তখন এর আইসোমার হবে, তখন অ্যান্সার হবে ইয়েস। তখন আমরা সামনে আগাবো সেম অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম। এখন যদি অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম মানে এর যে পরমাণুগুলো এর বিন্যাস কি একই কিনা, যদি উত্তর হ্যাঁ হয়, উত্তর যদি না হয়, যদি বিন্যাস যদি আলাদা হয় তখন হবে এরা তোমার আইসোমার। তাহলে এই যে দেখো অ্যান্সার যখন নো হবে তখন হবে এরা আইসোমার, আর এক হলে ওরা তো একই হবে, ওদের বিন্যাসে তাহলে কোনো আর চেঞ্জ থাকবে না, তখন এর নাম হবে আইডেন্টিক্যাল। মানে এটার তখন আর পার্থক্য করা লাগবে না, এটা তো সেমই তখন হয়ে যাবে। কিন্তু বিন্যাসটা যদি আলাদা হয় তখন এদেরকে আমরা বলবো কি, তাহলে সেম মলিকুলার ফর্মুলা বাট তোমার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম, আমরা বলতে পারি দিস ইজ কল্ড আইসোমার। মানে এটা কি বলা হয় তোমার কি আইসোমার, মানে পারমাণবিক যে এখানে যে পরমাণুগুলো আছে দেখো ত্রিমাত্রিক বা গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক বা ত্রিমাত্রিক সংকেত আলাদা হওয়ার কারণে এদেরকে তোমার আইসোমার হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, আণবিক সংকেত জিনিসটা কি এটা আমরা দেখবো এইমাত্র। আচ্ছা, তাহলে আমরা দেখি এদেরকে আবার আইসোমারের ভিতরে দেখো আবার যদি আমরা দুইটা কোশ্চেন করতে পারি যে সেম সিকোয়েন্স অফ বন্ড, মানে এদের যে বন্ধনগুলো আছে বন্ধনগুলোর সিকোয়েন্স বা বন্ধনের ক্রমটা একই কিনা। যদি ক্রমটা আলাদা আলাদা হয়, দেখো এখানে কিন্তু দেখো বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন এই দুইটার কিন্তু বন্ধন সিকোয়েন্স দুই রকম। এইটা এখানে একটা সরল শিকলে আবদ্ধ আছে, কিন্তু এইখানে দেখো একটা নির্দিষ্ট কার্বনকে কেন্দ্র করে বাকি এখানে 3টা গ্রুপ এখানে কিন্তু রয়েছে। তার মানে এখানে কিন্তু বন্ধনের সিকোয়েন্সটা কিন্তু আলাদা আলাদা। কিন্তু যারা স্টিরিও, তাহলে যদি আমাদের উত্তর না হয় যে সেম সিকোয়েন্স অফ বন্ড, বন্ধন ক্রম কি একই, উত্তর যদি না হয় তখন হবে একে বলা হয় তোমার কনস্টিটিউশনাল বা আইসোমার বা ডিফারেন্ট সিকোয়েন্স অফ বন্ড, বা আমরা বলতে পারি যে তোমার গাঠনিক সংকেত। ঠিক আছে, আমরা বলতে পারি যে গাঠনিক আইসোমার, যেটা আমরা এখানে বলেছি যে এইটাই হলো তোমার এই যে এখানে ইংরেজিতে বলা আছে গাঠনিক আইসোমার বা গাঠনিক সমাণু। আর যদি এদের বন্ধন ক্রমটা একই হয় কিন্তু যদি ত্রিমাত্রিক বিন্যাস আলাদা হয় তখন এইটাকে আমরা বলবো স্টিরিও আইসোমার। তাহলে এইটাই মূলত আমাদের আজকে
মেইন টার্গেট যে এটা সম্পর্কে জানার আছে। তাহলে এটা একটু আমরা সংক্ষেপে দেখে আসি। আচ্ছা, গাঠনিক সংকেতকে এখন আবার কয়েক ভাগে ভাগ করা হয়। একটা তোমার হলো তোমার চেইন সমানুতা, ফাংশনাল গ্রুপ আইসোমার, তারপর পজিশনাল আইসোমার, অবস্থান সমানুতা, যেখানে বিস্তারিত বলা আছে বাংলায়। তাহলে একটা হলো তোমার কঙ্কাল সমানুতা বা চেইন সমানুতা, আর একটা হলো কার্যকারীমূলক সমানুতা, আর একটা হলো অবস্থান সমানুতা। এগুলো তুমি কিভাবে মনে রাখবা? যে প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো যে এদের আণবিক সংকেত একই, কিন্তু এদের তোমার মূল শিকলের গঠন ভিন্ন, তাদেরকে বলা হয় চেইন সমাণু বা কঙ্কাল আইসোমার, অথবা শিকল সমাণু বলা যায়। আচ্ছা, আর যদি তোমার আণবিক সংকেত একই হয় কিন্তু কার্যকারী মূলক যদি আলাদা হয়, তখন এদেরকে বলা হয় কার্যকারী মূলক সমাণু। আর যদি এদের মানে এদের যদি আণবিক সংকেত একই হয় কিন্তু এদের অবস্থান যদি, এর সাথে যে গ্রুপগুলো থাকবে কার্যকারী, এদের যদি অবস্থান আলাদা আলাদা হয়, তখন এদেরকে আমরা বলবো অবস্থান সমাণু। আচ্ছা, এখন আমরা একটু বিস্তারিত দেখি আসলে কিভাবে এই সমাণুগুলো তৈরি হয়। আচ্ছা, এখানে দেখো একটা সিকোয়েন্স, এখানে একটা বিউটেন আমরা লিখি যে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। ধরো এটা একটা সরল শিকল, একদম শাখা, এখানে কোনো শাখা শিকল নাই, একটা সরল শিকল। এবং এটা পাশাপাশি আমরা যদি আরেকটা স্ট্রাকচার লিখি যে CH3 বন্ড CH বন্ড CH3, এবং এর সাথে আমি একটা শাখা শিকল দিলাম CH3। এখন দেখো এইটার ভিতরেও কিন্তু কার্বন আছে কয়টা, 1 2 3 4টা কার্বন আছে। তাহলে এটার সংকেত C4H10, এবং তোমার হাইড্রোজেন আছে দেখবা 3 3 6 7 8 10টা টোটাল। তাহলে দুইটার আণবিক সংকেতই কিন্তু সেম। এটার ভিতরে দেখো কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 10টা। তাহলে দুইটারই আণবিক সংকেত আমরা বলতে পারি C4H10। কিন্তু এদের তোমার যখন আমরা গঠন বা গাঠনিক সংকেত আমরা লিখেছি, তখন একটা লিখেছি আমরা সরল শিকলে, আর একটা লিখেছি একটা শাখা শিকল যুক্ত করে। এখানে দেখো তিনটা এই যে একসাথে ছিল, আর বাকি যে একটা CH3, এটা আমরা এই 2 নম্বর যে এটা ছিল এইটার সাথে আমরা কি করছি, এটার সাথে এই গ্রুপটা অ্যাডজাস্ট করে দিয়েছি, তখন এটা কিন্তু একটা শাখাযুক্ত শিকল হয়ে গেছে। তখন এইটার এটা কিন্তু পরস্পর আইসোমার। কিন্তু কিভাবে হলো? কারণ এদের যে গাঠনিক সংকেত এটা কিন্তু আলাদা, যদিও এদের আণবিক সংকেত সেম। ঠিক আছে, এভাবে করে আমরা বুঝতে হবে। আচ্ছা, তারপর দেখো যে কার্যকারী মূলক সমাণু। এখানে তোমার আণবিক সংকেত এক থাকে। দেখো এখানে দুইটারই আণবিক সংকেত দেখবা যে C3H8O, কিন্তু এদের সাথে একটু চেঞ্জ আছে, মানে এদের কার্যকারী মূলকটা আলাদা হয়। দেখো এখানে হলো এটা একটা অ্যালকোহল, কারণ এর শেষে তোমার একটা OH গ্রুপ যুক্ত আছে, কিন্তু এইটা কিন্তু অ্যালকোহল না, এটা হলো তোমার ইথার। ইথারের সংকেত আমরা জানি কি, আমরা তোমার CO, এখানে আমি এভাবে না, এখানে দুইটা গ্রুপ থাকে, এই হলো তোমার ইথারের গাঠনিক সংকেত। আর অ্যালকোহল তো আমরা জানি R বন্ড OH। তাহলে কিন্তু দুইটা দুই রকম হয়ে গেছে। কিন্তু এখন অ্যালকোহলের ধর্ম একরকম, আবার ইথারের ধর্ম কিন্তু আর এক রকম। কিন্তু যদি তুমি এটা হিসাব করো যে এর ভিতরে কে কে আছে, দেখো তাহলে সব কিন্তু সেম। এখানে এর সাথে দেখো কার্বন আছে 3টা, এর সাথে হাইড্রোজেন আছে 3 2 5 আর 5 6 7, এই একটা 8টা আছে। তারপর অক্সিজেন আছে টোটাল একটা। এর ভিতরেও দেখো কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 8টা, অক্সিজেন আছে একটা। তাহলে দেখো আণবিক সংকেত আমরা বলতে পারি দুইটার সেম, কিন্তু একটাকে আমরা এভাবে লিখেছি R বন্ড OH। এই পুরোটাকে যদি আমরা R ধরি তাহলে R বন্ড OH, তাহলে এটা হয়ে গেছে অ্যালকোহল। আর এইটাকে আমরা লিখছি কি তোমার কিটোন, সরি ইথার আকারে লিখছি। এই যে এই যে মাঝখানে একটা কার্বনিল এখানে গ্রুপ আছে, আর সাথে দুইটা অ্যালকাইল গ্রুপ, একটা CH3 আর একটা CH2CH3। এই তার মানে এটা একটা ইথারের স্ট্রাকচার হয়ে গেল। এখন এভাবে এটা থেকে আমরা বুঝতে পারতাছি যে আইসোমারগুলা দেখো দুইটা দুই রকম। অ্যালকোহলের ধর্ম কিন্তু ইথারের সাথে মিলবে না, দুইটার কিন্তু স্ট্রাকচার আলাদা হয়ে গেছে, এবং ধর্ম, গঠন, বৈশিষ্ট্য সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জন্যই মূলত আইসোমারগুলো দেখবা যে এদের দেখতে কাছাকাছি হলেও এদের কিন্তু এক একটার ধর্ম কিন্তু এক এক রকম। এটা কিন্তু এখানে মেইন গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, তারপর আরেকটা আছে অবস্থান সমানুতা। এখন যদি কার্যকারী মূলকের অবস্থানটা আমরা চেঞ্জ করে দিই, ধরো এইটার কার্যকারী মূলক আমরা শেষে দিছিলাম, ধরো অ্যালকোহল গ্রুপটা, কিন্তু এইটার কার্যকারী বা অ্যালকোহল মূলকটা আমরা দিছি এখানে মাঝখানে দিয়ে দিছি, তখন কিন্তু এইটার তোমার সমানু হয়ে যাবে দুইটা একে অপরের। তাহলে একটার নাম হয়ে গেছে প্রোপেন 2 অল, আর এইটা তোমার এখানে হলো প্রোপেন 1 অল, মানে এখানে 1 নম্বর কার্বনের সাথে আছে, এটা 2 নম্বর কার্বনের সাথে আছে। এভাবে করে কিন্তু এদের নামকরণটাও চেঞ্জ হবে এবং এদের গঠনটাও চেঞ্জ হবে, এবং আণবিক সংকেত সব ক্ষেত্রেই সেমই থাকবে। আচ্ছা, এই হলো আমাদের যে মানে আইসোমার সম্পর্কে। এখন আমাদের যে জিনিসটা আমাদের জরুরি সেটা হলো স্টিরিও আইসোমার। সেটা ছকের কোথায় দেখো, এই যে ছকের এখানে। তাহলে এখানে কি হবে, স্টিরিও আইসোমার কারা? যাদের তোমার আণবিক সংকেত একই কিন্তু তাদের ত্রিমাত্রিক বিন্যাসে তোমার ভিন্নতা দেখা দেয়, তাদেরকে আমরা বলবো স্টিরিও
সমাণু। তাহলে স্টিরিও সমাণু গঠন আসলে আমি যেটা এইমাত্র বললাম যে আণবিক সংকেত এক কিন্তু তাদের ত্রিমাত্রিক গঠন বিন্যাসে ভিন্নতা দেখা দেয়, তাদেরকে পরস্পরের আইসোমার বলা হয়। ঠিক আছে, আচ্ছা, বা স্টিরিও সমাণু বলা হয়। আচ্ছা, তাহলে এর আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমরা এটাই দেখবো আজকে। তাহলে দেখো, যদি দেখো যে ইনকনভার্টেবল বাই দ্য রোটেশন অ্যারাউন্ড দ্য সিঙ্গেল বন্ড। আচ্ছা, এখানে এই কোশ্চেনগুলো একটু তোমাদের আমি বাংলায় বলতেছি সুন্দরভাবে। তাহলে স্টিরিও আইসোমার এখন আবার আমরা কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করবো। এখন স্টিরিও আইসোমারের ভিতরে আমরা কয়েক ধরনের জিনিস দেখবো। একজনকে আমরা দেখতে পাচ্ছি যে ধরো একে কার্বন কার্বন একক বন্ধনের সাপেক্ষে ঘুরানো যাচ্ছে ধরো, আর আরেকজনকে দেখতে পাচ্ছি যে ধরো এর মাঝখানে দ্বিবন্ধন আছে কিন্তু এটাকে ঘুরানো যাচ্ছে না। এইটা মনে রাখবা, যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তখন এই কার্বনটা ঘুরতে পারবে, একটা সাপেক্ষে একটা ঘুরতে পারবে। আচ্ছা, স্টিরিওশন মূলত ম্যাক্সিমাম জিনিসই হলো তোমাকে ত্রিমাত্রিক জিনিস, তো এই জন্য আমাদেরকে এগুলো একটু ভিজুয়ালি মানে 3D চিত্র দেখে বিভিন্ন জিনিস দেখে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। এই জন্য আমাদের ক্লাসগুলো এরকমভাবেই কম্বিনেশন করা, যেখানে তোমাদের দরকার হয় যে জিনিস যে সোর্স থেকে দরকার হয় সেই জিনিস সেখান থেকেই আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। এবং ক্লাসগুলো করলে আশা করি তোমার এখান থেকেই পরীক্ষা যা যা টপিকস আসবে বা কনসেপ্ট আসবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাবো। এগুলো একদম বেসিক, আসলে খুবই মজার ব্যাপার। দেখবা তুমি জিনিসটা বুঝলে, তাহলে এখানে যে প্রজেকশনটা দেখানো হবে, এই যে প্রজেকশনটা এখানে এই যে সার্কেল করে, তোমরা গত কিছুদিন আগে আমি নিউম্যান প্রজেকশনে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা বিস্তারিত দেখে নিবা, তাহলে নিউম্যান প্রজেকশন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি ইথেনের একটা স্ট্রাকচার এখানে তারা দেখাচ্ছে, দেখো কনফর্মেশন অফ ইথেন। তাহলে ইথেনের সাথে কার্বনের সাথে 3টে হাইড্রোজেন এবং আরেকটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন এবং মাঝখানে একটা একক বন্ধন, তারা এভাবে করে তারা যুক্ত থাকে। আচ্ছা, এখন দেখো এর মাঝখানে একক বন্ধন, আমি বলেছি যে একক বন্ধন থাকলে এই কার্বনটা দেখো এরা ঘুরতে পারে এরকম করে, কিন্তু তারা একটাকে ধরে আর একটা কিন্তু ঘুরতে পারে। এই যে দেখো এইটার সাপেক্ষে এটা ঘুরতেছে এখানে, তাহলে ঘুরলে কি হবে, একটা হাইড্রোজেনের জায়গা কিন্তু চেঞ্জ হবে। তাহলে এই যে ধরো এটা এখানে আছে, আমি যদি আরেকবার এটাকে ঘুরাই, এই যে দেখো আরেকবার যদি ঘুরাই এর জায়গাটা এখানে আসছে, আরেকবার যদি ঘুরাই এর জায়গাটা কিন্তু এর কাছাকাছি চলে আসছে। তাহলে এভাবে করে প্রত্যেকবার ঘুরানোর ফলে তুমি একটা করে স্ট্রাকচার এখানে পেয়ে যাবা। তাহলে এই প্রত্যেকটা স্ট্রাকচারেই একে অপরের কনফরমেশনাল সমাণু বলা হয়। আর কনফরমেশনাল যারা হবে তারা এর ভিতর একক বন্ধন থাকবে এবং তারা ঘুরতে পারবে, এই হলো এর বেসিক কনসেপ্টটা। আর এই যে কনফরমেশনাল সমাণু এর ভিতরে আবার কয়েকটা প্রকার আছে, একটা হলো ইক্লিপসড, একটা হলো গস। এগুলো তুমি নিউম্যান প্রজেকশনের ওই ক্লাসটা পেয়ে যাবে। তারপর আমি সরাসরি একটু বলে দিচ্ছি, গসের ভিতরে আবার কিছু আছে এন্টি, ইক্লিপসড আছে আবার আলাদা। ইক্লিপস কখন, যখন একটাকে ঢেকে ফেলবে। আমি দেখাই একটা ইক্লিপস গঠন তোমাদের দেখা, এই যে দেখো, তাহলে এই স্ট্রাকচারে দেখো এই যে হাইড্রোজেনটা কিন্তু ঢেকে ফেলছে, দেখো খুবই কম দেখা যাচ্ছে এখানে, কিন্তু এই দিকে ঘোরালে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের নিউম্যান প্রজেকশনটা এই দিক থেকে আমাদের এই জিনিসগুলো দেখতে হয় আর কি, সরাসরি একটা দুইটা সার্কেল দিয়ে একটা ডট একটা সার্কেল দিয়ে এটা নিউম্যান পজিশনটা দেখানো হয়। তাহলে এটা দেখো একটাকে যদি এরকম করে ঢেকে ফেলে এরকম মনে হচ্ছে বা এরকম করে, তখন এটাকে বলা হয় তোমার ইক্লিপসড, মানে একটাকে ঢেকে ফেলছে এরকম। কিন্তু যখন এটা একটার বিপরীত থাকবে বা এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এরকম থাকবে, তখন এদেরকে বলা হবে তোমার গস কনফর্মার। এগুলো বিস্তারিত তোমরা অধ্যায়ের সাথে তুমি পেয়ে যাবা। কনফর্মেশনটা আমরা বুঝলাম যে একক বন্ধনের চারপাশে যদি এরকম ঘুরতে থাকে, তাহলে আগে আমরা কনফর্মেশনটা একটু দেখি। যে এই ধরনের আইসোমারগুলো কার্বন কার্বন একক বন্ধনের চারপাশে বা বরাবর মুক্ত আবর্তনের মাধ্যমে, যেটা এইমাত্র আমরা 3D চিত্র দেখলাম যে মুক্ত আবর্তন মানে এরকম সে ঘুরতে পারবে মুক্তভাবে, এরকম সে চাইলে রোটেশন করতে পারবে, এই যে ঘুরতে পারতেছে, তখন এইটাকে আমরা বলবো যে একে অপরের কনফর্মার। আচ্ছা, এদেরকে একে অপরটি রূপান্তর করে ভাঙার প্রয়োজন এবং এদেরকে আমরা একে অপরের কনফর্ম, মানে এদেরকে রূপান্তরের জন্য, মানে এখানে দেখো এটা তো আমি একটা থেকে একটা রূপান্তর করেছি, ধরো এই একটা সামান্য আছে, এখন এটাই ঘুরে আর একটা সামান্য আমরা পেয়ে গেলাম। এখন এইটা থেকে এইটা কনভার্ট করতে তো আমাদেরকে কোনো কিছু ভাঙতে হয় নাই, কোনো বন্ধন ভাঙতে হয় নাই, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো যে কনফরমেশনাল সমাণু। মানে কনফরমেশনাল সমাণুতে তোমার কোনো আচ্ছা তোমার কোনো জিনিস এখানে বন্ধন ভাঙতে হয় না। আচ্ছা একজন, আচ্ছা মুরাদ সরকার কমেন্ট করেছে ভৌত রসায়ন ঈদের পর ভর্তি নেবেন। আচ্ছা, ভৌত রসায়ন তো অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের। তোমার ভৌত রসায়ন 2 কোর্স, এখানে কোর্স এখনো লঞ্চ হয়নি। কোর্স মূলত পরবর্তীতে হতে পারে যখন ক্লাসগুলো অর্ধেক রেকর্ড হয়ে যাবে হয়তো তখন, কিন্তু এখন আপাতত আমাদের ব্যাচ চলতেছে, স্পেশাল পেইড ব্যাচ যেটা বলেছি, এবং সেখানে অলরেডি 5টা ক্লাস হয়েও গিয়েছে ভৌত রসায়নের। তুমি চাইলে আমাদের ওখানে যুক্ত হতে পারো।
ওখানে 750 টাকা করে তোমাকে 2 মাস দিলেই তোমার পুরো কোর্সটার ভিতরেই শেষ হয়ে যাবে। এবং যদি এক্সট্রা ক্লাস লাগে সেগুলোর জন্য তোমাকে আলাদা কোনো ফি দিতে হবে না। এবং ব্যাচের ক্ষেত্রে তোমাকে সরাসরি তুমি লাইভ ক্লাস করতে পারবা গুগল মিটে। এবং তুমি প্রতিটা অধ্যায়ের আমরা আলাদা করে পরীক্ষা নেব ভেঙে ভেঙে, যাতে তোমাদের প্রস্তুতিটা মানে ক্লাস দেখে যাতে কারো মানে একঘেয়েমি না আসে। মানে অনেকে আছে আমরা শুধু ক্লাসগুলো দেখি কিন্তু ওগুলো চর্চা করা হয় না, পরীক্ষা দেওয়া দিলে এই জিনিসটা আবার রিভিশন হয়। এই জন্য পেইড ব্যাচগুলো আবার আমরা পরীক্ষার আয়োজন করি, স্টুডেন্টের খাতা মূল্যায়ন করে আবার তোমাদের কাছেই আবার পিডিএফটা তোমাদের খাতা পৌঁছে দেওয়া হবে, যাতে তুমি কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোনটা কতটুকু লিখতে হবে এগুলো আবার নোট করে দেই বা এখানে রিমার্ক করে দেই, যাতে তোমরা সহজে বুঝতে পারবো। তাহলে এইভাবে করে ধরে ধরে অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিলে দেখা যায় পরীক্ষার আগে তোমার সবই গোছানো হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবেই করে আমরা কোর্স মডেলগুলো সাজানো। ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো শর্টকাট সাজেশন নেই বা কোনো শর্টকাট কোনো ওয়ে নেই। আমি আবারও বলতেছি, আমাদের কোর্সে কোনো শর্টকাট সাজেশন নেই। যারা অধ্যায়ভিত্তিক সব কিছু ধরে ধরে পড়তে চাও, টপিকস গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বিগত সালে সেগুলো সহ, তারাই একমাত্র আমাদের এখানে মানে বেশি বেনিফিটেড হবে। এবং যারা চাও যে আমরা অল্প কিছু কোশ্চেন পড়েই ভালো রেজাল্ট, এরকম সম্ভব না আসলে। ঠিক আছে? এই জন্য আমরা মূলত কোনো শর্ট সাজেশন এখন পর্যন্ত দেইনি কাউকে। আচ্ছা, তারপরও পরীক্ষার আগে কারো যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলে দিই যে তুমি এই কয়টা অধ্যায় দেখো, এই কয়টা অধ্যায় দেখলেই তোমার মোটামুটি একটা পাস মার্ক চলে আসবে। আর যাদের টার্গেটে প্লাস তাদের শুরু থেকে সব ক্লাস করতে হবে, তাদের জন্য কোনো শর্টকাট ওয়ে নেই। আচ্ছা, যারা যে প্রথম থেকে চতুর্থ বর্ষের সব কোর্সই আছে, সব ব্যাচ আছে, তোমরা চাইলে যে যে কোর্সে হতে চাও আমাকে নক দিলেই বা আমাদের পেজে নক দিলেই তোমরা এগুলো জানতে পারবা। মানে অবশ্য অ্যাডভার্টাইজ দেওয়া হয়, সময়ের অভাবে লেট হয় অনেক সময়। আচ্ছা, তাহলে এদের ভিতরে বিভিন্ন থাকতে পারে। দেখো এই যে যেগুলো আমি বললাম, যে তাহলে এদের ভিতরে রূপান্তরের জন্য বন্ধন ভাঙা করার প্রয়োজন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আচ্ছা, এদের ভিতরে স্ট্রাগার্ড, ইক্লিপস বিভিন্ন জিনিস থাকতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাই ছকের আরেকটা টার্মে, আরেকটা পাশে। দেখো, তাহলে এইটা গেল কনফার্মেশনাল। আচ্ছা, যদি তাদের সিঙ্গেল বন্ড একক বন্ধনের চারপাশে ঘুরানো যায়, যদি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তখন হবে কনফার্মেশনাল সহনা, আর যদি না হয়, ঘুরানো না যায়, তখন হবে এইটা কনফিগারেশনাল আইসোমার। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার প্রত্যেকটা টপিকস নিয়ে আবার দুইটা আলাদা অধ্যায় তোমাদের বইতে ভাগ আছে। দেখবা যে আলোক সমাণু, জ্যামিতিক সমাণু, এদের দুইটা অধ্যায় আলাদা আছে। এবং তোমার কনফিগারেশন নিয়ে আবার আলাদা আর একটা অধ্যায় আছে। ঠিক আছে? তিনটা অধ্যায় তোমার এই একটা টপিকস থেকে। তার মানে বুঝতেই পারতেছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা একটু সংক্ষেপে এই জিনিসগুলো দেখে যাই যে কনফিগারেশনাল সমাণু জিনিসটা কি। তাহলে এরা হলো তোমার এখানে বিস্তারিত আছে, দেখো। তাহলে এই ধরনের আইসোমারগুলো একটি অপরটিকে রূপান্তরিত করতে বন্ধন ভাঙতে বা নতুন বন্ধন তৈরি করতে হয়। তাহলে এখানে ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তখন এইটাকে আবার আমরা এরকে বন্ধন ভাঙতে হবে ফ্রি রেডিকেল করে, একক বন্ধন করে, তারপর এটাকে ঘুরিয়ে, এটা তখন ঘুরে আবার আবার তোমার দ্বিবন্ধন চলে আসবে আবার এরকম। তাহলে কনভার্ট করতে গেলে তোমার এই যে দ্বিবন্ধনগুলো ভেঙে অনেক সময় একক বন্ধন করতে হয়, আবার অনেক সময় নতুন বন্ধন গঠন করে তাদেরকে রূপান্তর করতে হয়। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তাদেরকে আমরা কনফিগারেশনাল আইসোমার বলবো। তাহলে এদের ভিতরে আবার বিভিন্ন প্রকারভেদ আছে, একটা হলো জ্যামিতিক আইসোমার, আর একটা হলো তোমার আলোক সমাণু, আর একটা হলো জ্যামিতিক সমাণু। তাহলে আগে একটু আমরা আলোক সমাণুটা দেখি, যেহেতু এটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, তাহলে আলোক সমাণুটা কি দেখো। তাহলে এই আইসোমারগুলো আলোক সমাবর্তন মানে প্লেন পোলারাইজ লাইট, এইটা আমাদের একটু বুঝতে হবে। আবার বলতে পারি যে এক সমতলীয় আলোর তলকে এরা ডানে বা বামে ঘুরাতে পারে, তাদেরকে আমরা বলবো আলোক সমাণু। আচ্ছা, এবং এদের অবশ্যই কাইরাল কেন্দ্র থাকে ম্যাক্সিমামে, সাধারণত কাইরাল কেন্দ্রযুক্ত যৌগকে আলোক সমাণুতা দেখা যায়। তাহলে একটু আমরা এখন আলোক সমাণুতা সম্পর্কে বিস্তারিত দেখে আসি, মোটামুটি আজকের যে বেসিক ক্লাসে যতটুকু দরকার ততটুকু। আচ্ছা, তাহলে দেখি আমরা। আচ্ছা, আলোক এই যে তোমাদের এখানে এটা এটা মূলত আমি সেকেন্ড ইয়ারের বই থেকে নিয়েছি, কারণ থার্ড ইয়ারের বইটা এরকম ভাবে আর কি বেসিকের জন্য আলাদা কিছু না, এরা এরা এগুলো আর কি প্রত্যেক অধ্যায়ে আলাদা আলাদা ভাগ করা আছে। এই জন্য এখানে এবার একসাথে করে দেওয়া আছে সেকেন্ড ইয়ারের বইতে, এই জন্য আমি তোমাদের সেকেন্ড ইয়ারের বই থেকে জিনিসগুলো নিয়েছি আর কি। আচ্ছা, তাহলে এই যে সংজ্ঞাটা এখানে দেখবা যে সমবর্তিত আলোর তলকে ডানে বামে ঘুরাতে পারে তাদেরকে আলোক সক্রিয় যৌগ বলে। আলোক সক্রিয় আর এখানে যে সমাণুগুলো আমরা পাবো সেগুলোকে বলা হয় আলোক সমাণু। আচ্ছা, তাহলে সংজ্ঞা আসলে আমরা কিভাবে দিল, যে সকল যৌগের অণুর উপর একবর্ণী এবং এক সমতলী আলো আপাতিত হলে অনুসম আলোর সমতলকে ঘুরাতে পারবে। তাহলে একবর্ণী এক সমতলী আলোকে যদি আমরা এই একটা দ্রবণ ধরো রাখবো আমি একটা পাত্রে,
এবং এর ভিতর থেকে আমি এক বর্ণী এক সমতলীয় আলো, মনে রাখতে হবে এক সমতলীয় আলো এখানে যদি আপতিত করি, এই আপতিত করলে এবং আলোর তলটাকে সে ঘুরোতে পারবে এটা দেখার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় পোলারোমিটার বা পোলারিমিটার। আচ্ছা, তাহলে এই যন্ত্রের মাধ্যমে আমরা চোখ দিয়ে দেখতে পারবো যে এটা কতটুকু অ্যাঙ্গেলে সে ঘুরে গেছে, বা কতটুকু লাইটটা সে কতটুকু অ্যাঙ্গেলে ডানে ঘুরছে নাকি বামে ঘুরছে। তাহলে এভাবে করে আমরা এর আলোক শক্তিটা নির্ণয় করতে পারবো। তাহলে যারা এরকম ঘুরাতে পারে আলোর তলটাকে তাদেরকে আমরা আলোক সক্রিয় সমাণু বলবো। অর্থাৎ যে সকল আলোক সক্রিয় আণবিক সংকেত এবং আণবিক গঠন এবং কিন্তু কনফিগারেশন ভিন্ন হয় তাদের আপেক্ষিক আবর্তন মানে এই যে ঘূর্ণনটার মান, এই যে তারা আলোটার তলটাকে ঘুরোতে পারতেছে ওইখানে একটা মান পাবো আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটিকে একটি অপরটির আলোক সমাণু বলা হবে। আচ্ছা, তো এখন আমরা এটা দেখি যে পোলারাইজ লাইটটা আসলে কি বা সমবর্তিত আলোটা আসলে কি। ঠিক আছে, তাহলে সাধারণ আলোকে আমরা বিভিন্ন তড়িৎচুম্বকীয় রেডিয়েশন আকারে আমরা যদি গণ্য করি, যে আমাদের যে সূর্যের আলো বা বিভিন্ন আলো আমাদের চারপাশে দেখে থাকি, তাহলে এগুলো আমরা ধরলাম যে এটা এক ধরনের তড়িৎচুম্বকীয় রেডিয়েশনই আসলে। তাহলে আলোর তরঙ্গ উৎস রশ্মির সমকোণীয় বিভিন্ন তলে, এবং এরা কি করে তোমার একটা সমকোণীয় অ্যাঙ্গেলে তোমার এই যে তরঙ্গ রেডিয়েশনটা কি করে এরা স্পন্দিত হতে থাকে, কাঁপতে থাকে আর কি। তাহলে একবর্ণী আলোক বা একে মনোক্রোমাটো লাইটও বলা হয় তাহলে একবর্ণী আলোক রশ্মি কম্পাঙ্ক কিংবা তরঙ্গদৈর্ঘ্য এক হলেও অসংখ্য তলে এরা স্পন্দিত। তাহলে একবর্ণী আলোক যদি আমরা নেই, কিন্তু একবর্ণী আলোকটাই কি হয়, এদের অসংখ্য তল আছে, এরা এলোমেলোভাবে বিভিন্ন দিকে এরা বিক্ষিপ্ত হতে পারে, এরা তোমার স্পন্দিত হতে পারে, সেটা এখানে বলছে। এবং অসংখ্য তলে আলোক তরঙ্গের এরূপ স্পন্দনকে, তাহলে এখানে দেখো এই যে অসংখ্য তলে যে তারা কম্পিত হয়, স্পন্দিতও যদি আমরা সংক্ষেপে বলি যে ভাইব্রেশন বা কম্পন হয়, তাহলে একে আমরা যদি একটা বিশেষ প্রক্রিয়ায় এটা যদি একটা একতলী স্পন্দনে আমরা যদি রূপান্তরিত করতে পারি বা কনভার্ট করতে পারি, তাহলে এই রূপান্তরকে আলোকের ধ্রুবন বা আলোকের সমবর্তন বা ইংরেজিতে পোলারাইজেশন বলে। তাহলে একটু যদি আমরা চিন্তা করি, দেখো এখানে একটা পোলারোমিটার স্ট্রাকচার দেখা যাচ্ছে, মাঝখানে একটা পোলারোমিটার টিউব থাকে। তোমাদের তৃতীয় বর্ষে এটার গঠন আসে পরীক্ষায়, যে পোলারোমিটার সম্পর্কে বলো বা বিস্তারিত এর গঠন সম্পর্কে ব্যাখ্যা করো, তখন তুমি চিত্রটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে দেখো একটা আলোর উৎস ধরলাম, একটা একবর্ণী আলো, দেখো এটা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ভাগে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন ধরো বিভিন্ন দিকে সে কম্পিত হচ্ছে বা তার বিভিন্ন স্পন্দন বিভিন্ন দিকে আছে। এখন এইটাকে আমি মাঝখানে একটা কি রাখলাম, পোলারাইজার রাখলাম। তাহলে এই পোলারাইজারের কাজ কি? এই পোলারাইজারের কাজ হলো এই যে বিভিন্ন দিকে কম্পিত যে আলোর তলটা আছে এইটাকে সে একটা তলে কনভার্ট করে ফেলবে। এই যেখানে কি বলছে আবার একটু খেয়াল করো, যে এই যে এর সাহায্যে এই যে তোমার অসংখ্য তলে আলোক তরঙ্গের এরূপ স্পন্দনকে বিশেষ প্রক্রিয়া, মানে ওই যে পোলারাইজার নিয়ে এর সাহায্যে একতলী স্পন্দনে, তাহলে এটাকে দেখো আগে এলোমেলো ছিল বিভিন্ন দিকে, এটাকে আমরা একতলী একটা রেখা দেখছো এখানে, তো এখানে কিন্তু চারদিকে কিন্তু ছড়ানো ছিটানো দেখা নেই, মানে একতলীয় এই যে একটা আলোকে সে কনভার্ট হয়ে গিয়েছে। যেমন আমরা যদি পোলারাইজার সানগ্লাস আছে দেখবা, পোলারাইজার সানগ্লাস দিয়ে আমরা যদি সূর্যের আলোতে পড়ে যাই, দেখবা যে সূর্যের যে আলোর যে তীব্রতা ওইটা কিন্তু আমাদের চোখে লাগে না, আমরা শুধু একটা নির্দিষ্ট মানে তখন কিন্তু আমরা বাইরে খুব ইজিলি দেখতে পাচ্ছি, কারণ ওই যে আলাদা যে বিক্ষিপ্ত জিনিসগুলো ওখান থেকে বাধা পেয়ে সরে গেছে এবং শুধুমাত্র একটা তোমার স্পন্দনের দিক বা একটা তোমার সমবর্তিত আলোর তল বা একটা তোমার আলোকের দিক ওখানে শুধু প্রবেশ করেছে। এবং যে জন্য আমাদের সূর্যে ওই যে পোলারাইজার সানগ্লাস দিয়ে যদি আমরা বের হই, আমরা সূর্যের আলোতে খুব ইজিলি জিনিসগুলো দেখতে পাই। এখানেও জিনিসটা এরকম, মানে বিক্ষিপ্ত আলোগুলাকে তারা একতলীয় আলোর তলে একতলীয় আলোর স্পন্দনে তারা কি করছে, কনভার্ট করে নিছে, বা এই কনভার্টের প্রক্রিয়াকেই বলা হয় তোমার পোলারাইজেশন বা আলোকের সমাবর্তন। এই জন্যই আলোক সমাণুর সংজ্ঞা দিতে তারা বারবার আমরা এরকম পাবো যে একতলীয় আলোর তলকে ডানে বা বামে। এখন এই যে মাঝখানে একটা টিউব থাকবে, এই টিউবের ভিতরে তোমার বিভিন্ন দ্রবণ রাখা থাকবে, জৈব নমুনা রাখা থাকবে, এবং এইটার ভিতর থেকে যখনই আলোটা পাস হবে, এই নমুনাটার ভিতর থেকে আলোটা যখন পাস হবে তখন এইটা বিভিন্ন দিকে ঘুরে যাবে। আচ্ছা, দেখো এখানে যাচ্ছে, যাওয়ার পরে কিন্তু এটা এই অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গিয়ে এই দিক বরাবর চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তখন একজন এখানে পর্যবেক্ষক থাকবে, সে কি করবে, তার চোখ দিয়ে এই জিনিসটাকে অবজারভেশন করবে। এখন যদি দেখে যে সে এইটা যদি এদিকে বেশি ঘুরে আসে 90 ডিগ্রি, তখন এই যে তখন মাইনাস, এদিকে ঘুরে ডানে বা বামে এরকম করে বিভিন্ন দিকে আমরা এটাকে এইদিকে মাইনাস, এইদিকে ধরলাম আমরা প্লাস, এভাবে করে আমরা এর মানগুলা বের করবো। এবং যারা ডানে ঘুরাতে পারবো তাদেরকে আমরা একটা বলবো, এবং ডি সমানু এল সমানু এভাবে করে নামকরণ করব। এগুলো তোমাদের আলোক সমাণু অধ্যায়ে এগুলো বিস্তারিত এগুলো নিয়ে আমি বর্ণনা করেছি, যেহেতু আজকে বেসিক ক্লাস এই জন্য এগুলো নিয়ে জাস্ট আমি সামান্য তোমাদেরকে ধারণা দিলাম।
আচ্ছা, এখানে বিস্তারিত বলা আছে, এগুলো তুমি চাইলে ইতিহাস পড়ে নিতে পারো, কে আবিষ্কার করছে, কোথা থেকে। আচ্ছা, তাহলে এখানে পোলারোমিটার যন্ত্রের সাহায্যে এটাকে নির্ণয় করা হয়, যেখানে একটা পোলারাইজার থাকে, এই যে পোলারাইজার আছে, পোলারাইজার মাধ্যমে এটাকে একটা এক সমতুলীয় আলোতে বা এক সমবর্তিত আলোতে কনভার্ট করা হয়। আচ্ছা, তারপর কনভার্ট করে এই যে পোলারাইজার বা অ্যানালাইজারের মাঝে একটা সেল থাকে, ওখানে তোমার দ্রবীভূত আলোক সক্রিয় পদার্থটি যদি এই ভিতরে যে দ্রবণটা নিলাম, এখন যদি এটা আলোক সক্রিয় হয় তখন এটা ঘুরাতে পারবে, আর যদি আলোক সক্রিয় না তখন এটা একইভাবে থাকবে, কোনো ডানে বা বামে কোনো দিকে ঘুরাবে না। তাহলে এই যন্ত্রের মাধ্যমে আমরা খুব সহজেই আলোক সমানুতা পর্যবেক্ষণ করতে পারি। আচ্ছা, তারপর এখানে এই যে পোলারাইজার অ্যানালাইজার অক্ষতার সমান্তরাল, এগুলো তোমরা রিডিং পড়লে একবার বুঝে ফেলতে পারবা। তাহলে পোলারাইজার দিয়ে ঢুকে সমবর্তিত হয়ে, মানে আলোটা তোমার সমবর্তিত হয়ে যায়, সমবর্তিত হওয়ার পর সেল অর্থাৎ আলোক সক্রিয় পদার্থের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এটা যে কোনো একদিকে বেঁকে যাবে। এই বাঁকানো আলোকের তলকে পূর্বে সমবর্তীয় তলে ফিরিয়ে নির্গত করাকে গেলে অ্যানালাইজার ঘোরাতে। এখন এই যে বাঁকানো যে তলটা, এটাকে যদি আবার আবার আগেরটার সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে আসলো, এখানে কত ডিগ্রি বেশি কম হইলো, ওইটা ঘোরানোর প্রয়োজন হয় যদি এটা বেঁকে যায় আর কি। তখন এই ঘোরানোর ফলে আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলের প্রয়োজন হবে ঘোরানোর, অত ডিগ্রি হবে মূলত এটার ঘূর্ণন মান আর কি। তাহলে এই যে ডিগ্রি হলো পদার্থটির আলোক ঘূর্ণনের মান। সাধারণত জৈব যৌগের দ্রবণ নিয়ে তাতে আলোক ঘূর্ণন নির্ণয় করা হয়। আলোক ঘূর্ণনের মান দ্রবণের গাঢ়ত্ব এবং সেল দৈর্ঘ্য এর মধ্য দিয়ে যতখানি দূরত্ব অতিক্রম করে এর সঙ্গে সরাসরি সমানুপাতিক। তাহলে এর যে ঘনমাত্রা, মানে এর যে ঘনত্ব এবং এই সেলটার যতটুকু দৈর্ঘ্য বা যতটুকু এটা দূরত্ব, সেইটার সাথে ওইটা তোমার সমানুপাতিক। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা এই জিনিসগুলোর মান বের করতে পারি। এখানে সংক্ষেপে এই জিনিসগুলা পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে স্টিরিও সায়েন্স কোর্সে যারা ভর্তি হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আলোক সমতল বুঝলাম। এখন আমরা দেখি যে, আচ্ছা এখন দেখি আমরা কাইরাল যৌগটা কি। আচ্ছা, তাহলে আলোক সমানুতার আরেকটা শর্ত হলো যে এখানে যৌগগুলোকে কাইরাল হতে হবে। সংক্ষেপে কাইরাল যৌগ বলতে বোঝায় যে কেন্দ্রে একটা কার্বন থাকবে এবং কাইরাল কার্বন, ধরো আমরা একটা এটাকে বলা অপ্রতিসম বা কাইরাল কার্বন বলা, এবং তার চার হাতে চারটা আলাদা আলাদা গ্রুপ থাকবে, এটা মনে রাখবা। যদি এরকম গ্রুপ থাকে, চারটাই ভিন্ন গ্রুপ, তাদেরকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। ঠিক আছে, জাস্ট আজকে আমরা বেসিকটা জেনে রাখি। আচ্ছা, তাহলে এরা একে অপরের দর্পণ, এই যে দেখো, তাহলে এই যে এল সমানু, তারপর এই যে প্লাস ডি সমানু, এল সমানু, এরা কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু স্ট্রাকচার আলাদা। তাহলে এইটা দেখো প্লাস সমানু, এটা কিন্তু মাইনাস সমানু। ওই যে আলোর তলকে ঘোরানোর উপরে তাদেরকে ভাগ করছে, একটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, একটা হলো এল ল্যাকটিক অ্যাসিড, এবং এরা একে অপরের তোমার মিরর ইমেজ। ঠিক আছে, এই যে দেখো মিরর ইমেজগুলো কি, মানে এইটা যদি তোমার আয়নায় তুমি দেখো, ধরো তুমি এখানে একটা স্ট্রাকচার রেখে তুমি এখানে একটা আয়না ধরলে দেখবা যে স্ট্রাকচারটার এই সাইডটা আয়নার কিন্তু তোমার ডান পাশে, সরি বাম পাশে দেখা যাবে, আর এইটার যেটা ডান পাশ, এইটার সেটা বাম পাশে দেখা যাবে। এভাবে করে তুমি দর্পণটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে এখানে এইগুলাই বিস্তারিত দেখাইছে, দেখো এখানে এই যে এগুলো পরবর্তী ক্লাসগুলো বিস্তারিত আলোচনা আছে, প্রত্যেকটার এখানে আলোক সক্রিয়তা দেখানো হয়েছে। আচ্ছা, তারপর এখানে সামনে কি আছে দেখি। তারপর আলোক সমানুর শর্ত তলীয় কেন্দ্রীয় প্রতিসম হতে হবে, অপরিসম কার্বন থাকতে পারছে। তাহলে এগুলো আজকে যেহেতু বেসিক ক্লাস, এগুলো বিস্তারিত তোমাদের দেখাবো না, পরবর্তী ক্লাসে তোমরা এগুলো পেয়ে যাবে। আচ্ছা, তারপর পরবর্তী টপিকসে আমরা যাই যে আলোক সমানুর ভিতরে আবার আমরা চাইলে দুই ভাগে বা দুইটা ক্লাসিফিকেশন করতে পারি। একটা হলো এনানসিওমার, আর একটা হলো তোমার ডায়াস্টিওমার, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আমি একটু তোমাদেরকে দেখাই, এবং এটা তোমাদের সেকেন্ড ইয়ার বলো থার্ড ইয়ার বলো সবার জন্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, এনানসিওমার কোথায়? আচ্ছা, তাহলে এনানসিওমার জিনিসটা আসলে কি, এখন আলোক সমাণু আমরা জানলাম, বুঝলাম যে এরা আসলে আলোক সক্রিয়। এখন এদের ভিতরে কারা এনানসিওমার, কারা ডায়াস্টিওমার, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে এক বা একাধিক অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন বলতে বোঝাচ্ছে কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বন একটা থাকতে হবে এমন না, চাইলে একাধিকও কাইরাল কার্বন থাকতে পারে। তাহলে যে সকল আলোক সক্রিয় সমাণু একে অন্যের অসমপিত দর্পণ প্রতিবিম্ব এবং সমতলী আলোর তলকে বিপরীত দিকে ভিন্ন সমপরিমাণে ঘুরায় তাদেরকে এনানসিওমার বলে। মানে আলোর তলকে যদি তারা ডানে বামে ঘুরাতে পারে এবং একটা আরেকটার উপরে যদি উপরী স্থাপনীয় হয়, এই কথাটা একটু ভালোভাবে বুঝতে হবে। এবং এখানে অসমাপতিত বলতে একই কথা বোঝাচ্ছে, আর আমি যেটা ইউজ করলাম যে উপরি স্থাপনীয়, এটা দ্বারা একই বোঝানো হচ্ছে। মানে হলো যদি এই জিনিসটাকে ধরে আমি তোমাদেরকে যা সহজে বোঝানোর জন্য বলতেছি, এইটার উপরে আমি যদি সেট করার ট্রাই করি, দেখো, আর এটাকে ধরে কপি পেস্ট এটার উপরে করব, তাহলে এখানে এই কার্বন কার্বন মিলে যাচ্ছে, সিরিয়াল মিলে যাচ্ছে, CH3 মিলে যাবে, কিন্তু এখানে এর তোমার বা হাতে আছে OH, কিন্তু এইটার হাতে আছে H, তার মানে একটার সাথে একটা ফিট হচ্ছে না।
আর এইটার দেখো তোমার ডান সাইডে আছে এইচ, কিন্তু এটার ডান সাইডে আছে ওএইচ। তাহলে এইটাকে ধরে যদি আমি এটার উপরে বসাই, যদি দেখো যে একটার সাথে একটা মিলতেছে না বা ফিট হচ্ছে না, তখন আমরা বলবো যেটা অসমাপতিত দর্পণ প্রতিবিম্ব, অথবা আমরা বলবো যে একে অপরের উপরে অউপরি স্থাপনীয়। আমার কাছে এইটাই সহজ মনে হয়, তাহলে তোমরা এই টার্মটা অউপরি স্থাপনীয়, অউপরি স্থাপনীয়, স্থাপনীয়। আর যদি একটা উপরে ফিট হয়ে যায় তখন ওইটাকে আমরা বলবো উপরি স্থাপনীয়। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো, তাহলে আমরা একটু হাত নিয়ে আমরা কল্পনা করি। দেখো, এই যে এনানসিয়ামারের কাছে তারা এখানে একটা হাতের একটা এক্সাম্পল দিয়েছে এবং হাতে একটা যৌগ ধরা আছে। দেখো, এটা খুবই ইজি একটা জিনিস। তাহলে আমরা নিজেদের দুইটা হাত আমরা যদি সামনে ধরি, দেখো, এবং একটা হাতের উপরে, একটা হাতের তালুর উপরে যদি আমি আরেকটা হাত সেট করতে চাই, দেখো, তাহলে কিন্তু তোমার হাতের আঙ্গুলগুলো কিন্তু সেট হবে না। দেখো, তোমার একটার বৃদ্ধাঙ্গুল আছে তোমার বাঁ সাইডে, আর একটার বৃদ্ধাঙ্গুল তোমার থাকবে ডান সাইডে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এই হাতের সাথে এই হাত, তাহলে এরা একে অপরের উপর কি তোমার অউপরি স্থাপনীয়। আচ্ছা, যদি এরকম অউপরি স্থাপনীয় হয় এবং একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়, তাদেরকে আমরা বলবো পরস্পরের এনানসিওমার। ঠিক আছে? এবং এরা কাইরাল কেন্দ্র থাকবে এদের মাঝখানে একটা। তাহলে এখানে দেখো, মাঝখানে কার্বন, এর সাথে COOH আর NH2, আর এখানে আছে হাই। তাহলে 4 হাতে 4টা আলাদা গ্রুপ, তার মানে এটা একটা কাইরাল কেন্দ্র আছে। আর এইটাকেই আমি দেখো এই হাতে নিছি, আর এইটাকে আমরা এই হাতে নিছি। তাহলে দেখো, এইটা হলো এইটার কি একটা দর্পণ প্রতিবিম্ব, আর এরা একে অপরের কি একটা এনানসিওমার। আচ্ছা, এখন আমি যেভাবে লিখেছিলাম একটু তোমাদের সেইটা দেখাই। এখানে আমি যেভাবে নোট করেছি, এখানে এটা সম্ভবত, আচ্ছা, একটু লেট হবে তোমাদের 20 মিনিট, যেহেতু ক্লাসটা শুরু করতে লেট হয়েছে। মূলত ক্লাসটা মেজারমেন্ট করা থাকে 1 ঘন্টার জন্য, অনেক সময় একটু 5-10 মিনিট লেট হতে পারে। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা, এই যে এনানসিওমার ডায়াস্টিমার এখানে খুব সহজভাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে কারো পিডিএফ দরকার হলে এটা আমি দিয়ে দেবো তোমাদের, এটা যেহেতু ফ্রি ক্লাস ছিল। আচ্ছা, এরা দেখো এস্টিমে যারা দর্পণ প্রতিবিম্ব এবং নন সুপার ইম্পোজিবল। আচ্ছা, এই যে নন সুপার ইম্পোজিবল বা অসমাপাতিত বা যে, এটা অনেকগুলো, এটা হলো ইংরেজিতে। আর এটাকে আমরা সংক্ষেপে কীভাবে বুঝবো, যে একটির উপরে আরেকটি স্থাপন করা যাবে না, যেটা আমি এইমাত্র বললাম তোমাদের, বিভিন্ন এক্সাম্পল হাতের উদাহরণ দিয়ে বললাম। তাহলে এক্সাম্পল স্থাপন করা না গেলে, এবং যদি কাইরাল কেন্দ্র থাকে, এবং যদি এর তোমার এনানসিওমার আলোর সমপরিমাণ তলকে যদি ডানে ভাবে ঘুরাতে পারে, ধরো প্লাস বা মাইনাসের দিকে, তখন এরা পরস্পরের কি হবে, এনানসিওমার হবে। তাহলে এনানসিওমার 3টে শর্ত আমরা পেলাম, যে এরা দর্পণ, 4টা পেলাম আমরা। দর্পণ প্রতিবিম্ব হতে হবে, একে অপরের উপর অউপরে স্থাপনীয় হতে হবে, মানে একটার উপরে একটা স্থাপন করা যাবে না। আর একটা হলো কাইরাল কেন্দ্র থাকে মূলত, এবং আরেকটা হলো তারা আলোর তলকে ডানে বা বামে সমপরিমাণ ঘুরাতে পারে, তাদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার। এটা কিন্তু অনেকেরই প্যাচ লেগে যায়, এখানে কিন্তু এই পয়েন্টগুলো দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। আচ্ছা, এখন দেখি ডায়াস্টিমার জিনিসটা কি আসলে। তাহলে ডায়াস্টিমার হলো, এরা আবার একে অপরের দর্পণ প্রতিবিম্ব না। আচ্ছা, এবং দর্পণ প্রতিবিম্ব না, কিন্তু একে অপরের উপর উপরে স্থাপনীয় নয়। এই বৈশিষ্ট্যটা ওটার সাথে মিলে যায়, এনানসিওমার সাথে মিলে যায়। ঠিক আছে? তাহলে এটার সাথে ওইটার পার্থক্য কি, এটা ওইটার দর্পণ প্রতিবিম্ব ছিল এনানসিওমার, কিন্তু এটা হবে একে অপরের দর্পণ প্রতিবিম্ব না। কিন্তু এটাও কিন্তু স্থাপন করা যাবে না, এটা মাথায় রাখবে, এটাও কিন্তু অউপরি স্থাপনীয়। আচ্ছা, তাহলে এইটাকে আমরা বলবো ডায়াস্টিমার, এবং এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম এনানসিওমার থেকে আলাদা হয়। সাধারণত ওই যে আমরা জ্যামিতিক সামান্য দেখবো যে ইজেড বা ট্রান্সিস্টেন্স, এগুলোই মূলত ওই যে এক ধরনের ডায়াস্টিমার আমরা বলা যেতে পারে বা বলতে পারি এটা। আচ্ছা, তাহলে আমরা একটু এখন আবার আমাদের পড়াশোনায় চলে যাই। এভাবে তুমি যদি কনসেপ্ট ধরে প্রত্যেকটা জিনিস বুঝতে পারো, আসলে এই জিনিস খুবই ইজি। এগুলা জাস্ট তোমাদের বইতে কঠিনভাবে উপস্থাপন করা আছে, অনেক সময় এলোমেলোভাবে। মূলত স্টিরিওশন সাবজেক্টটা খুবই এলোমেলো তোমাদের বইতে সাজানো, কিন্তু আমাদের কোর্সে এটা একটা ভিন্নধর্মী ভাবে সাজানো, অন্যান্য বইয়ের মতো না। এটা আমাদের কোর্সটা কীভাবে সাজাইছে আমি একটু তোমাকে ধারণা দিই। আজকে ধরো বেসিক ক্লাসটা নিয়েছি, পরবর্তী ক্লাসটায় তুমি ভর্তি হলে একটা ক্লাস পাবে, যেটা হলো তোমার ধরো নামকরণের ক্লাস বা RS নামকরণ। তারপর ওখানে CIP রুল আগে পড়ানো হবে, RS নামকরণ পড়ানো হবে, তারপর ওখানে বিভিন্ন সমাণু পড়ানো হবে, তারপর নামকরণের বিভিন্ন ধাপ আছে, আবার বাইফিনাইল আলাদা আলাদা ধাপ, এদের পড়ানো হবে। পড়ানোর পরে ধাপে ধাপে এগুলো যখন শেষ হবে, তারপর আমরা অধ্যায় ভিত্তিকভাবে যে কিভাবে আলোক সমাণু, কিভাবে এই সমাণু, এভাবে করে সাজানো হয়েছে, যাতে প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী একজন, তুমি যদি নামকরণ না করতে পারো, পরবর্তীতে কিন্তু ওই অধ্যায়গুলোতে গিয়ে তুমি কিন্তু নামকরণ করতে পারবে না। এই জন্য আগে আমাদের কোর্সে আগে হলো নামকরণ, এভাবে করে মডিউল অনুযায়ী খুব ধাপে ধাপে সুন্দরভাবে সাজানো আছে। এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের একটা সাপোর্ট গ্রুপ থাকবে, এবং এটা সবার জন্যই।
এটা তুমি যে কোনো সমস্যা বা ক্লাসে সমস্যা হলে ছোটোখাটো এটা বলতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে এনানসিওমার কীভাবে আমরা দেখলাম, এখন একটু ডায়াস্টিমার সম্পর্কে আমরা একটু ধারণা নেই। তাহলে এই যে দেখো, তাহলে এখানে দুইটা আমরা ডায়াস্টিমার যদি দেখি আমরা, আচ্ছা যদি আমরা ডায়াস্টিমার দুইটা দেখি তাহলে দেখো, আচ্ছা এটা তো এনানসিওমার, ডায়াস্টিমার কোথায় দেখি, আচ্ছা এটা থেকেই সব বোঝানো যায়। আচ্ছা এনানসিওমার ডায়াস্টিমার এই একটা উদাহরণ থেকেই বোঝানো যায়। দেখো তাহলে এই একটা উদাহরণ ভালো, তাহলে এইটা দেখো, এইটা এটার সাথে কিন্তু দর্পণ প্রতিবিম্ব হয়, কারণ এইটার এই সাইড আর এই সাইড মিলে আছে এবং বাকি সব মিলে আছে। আচ্ছা তাহলে তোমার এটা একটা আলোক তোমার দর্পণ প্রতিবিম্ব আছে, এবং একটা একটার উপরে দেখো অপরিবেশ স্থানে, দেখো এটা যদি এটার উপর ফিট করতে চাও তাহলে কিন্তু এটা মিলবে না, এটার সাথে এখানে হাইড্রোজেন, এখানে আছে ওএইচ, হাইড্রোজেন এখানে আছে সিএল, তার মানে মিলতেছে না বা সেট করা যাচ্ছে না। তখন এদেরকে আমরা বলবো যে এটা হলো এনানসিওমার। এখন দেখো এই এরাও এনানসিওমার, এটা একে অপরের এনানসিওমার। আচ্ছা তাহলে এনানসিওম উদাহরণ এইটা, এই জোড়া আমরা এনানসিওমার বলতে পারি। আচ্ছা এটা এনানসিওমার, এনানসিওমার আমি বললাম এনানসিওমার। আচ্ছা এখন দেখো পরবর্তীতে আমরা যদি এক আর এই যে তিন কল্পনা করি, দেখো তখন এরা হবে একে অপরের ডায়াস্টেরিওমার। এর কারণ কি দেখো, এখানে দেখো এটার কোনো দর্পণ প্রতিবিম্ব নয়, কারণ এখানে আছে ওএইচ, এখানে হাইড্রোজেন, এটার সাথে এটা মিলতেছে না। ঠিক আছে, এটা দেখো ওএইচ, এটা আছে হাইড্রোজেন, তার মানে এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব না। আবার একটা উপর একটা কিন্তু সেট করাও যাচ্ছে না, দেখো এখানে আছে হাইড্রোজেন, এটা সেট করা যাচ্ছে, কিন্তু এটার সাথে আছে ক্লোরিন, কিন্তু এখানে আছে হাইড্রোজেন, এটা কিন্তু অউপস্থাপনীয় হচ্ছে। তাহলে ডায়াস্টেরিওমারের সংজ্ঞা অনুযায়ী এটা কিন্তু মিলে যাচ্ছে, মানে দর্পণ প্রতিবিম্ব নয় এবং তোমার এরা একে অপরের উপর অউপরি স্থাপনীয়, তাদেরকে আমরা বলবো ডায়াস্টেরিওমার। তাহলে আজকে বেসিক ক্লাসের জন্য এতটুকুই। আচ্ছা তারপর দেখো পরবর্তীতে আছে জ্যামিতিক সমানতা, এটা দেখি আমরা। আচ্ছা এটার ভিতরে আর একটা আলাদা ফর্ম আছে যেটা হলো মেসো, এটা আমি দেখাই দিই একসাথে। আচ্ছা এখন মেসোটা কি দেখো, মেসো আবার আলোক নিষ্ক্রিয় হয়, ঠিক আছে। আচ্ছা আর রেসিমিক মিশ্রণ সংক্ষেপে আমি বললে, এখন ডি এবং এল সমাণু যে দুইটা আমরা পাইলাম ঘুরানোর ফলে, এখন এই দুইটাকে যদি মিক্স করো তখন যে সমাণুটা পাবা বা যে মিশ্রণটা পাবা তখন ওইটার নাম হবে রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ। এগুলো বিভিন্ন বিস্তারিত আছে এবং কিভাবে কনভার্ট করবে পদ্ধতি, এগুলো আজকের ক্লাসে দেখাবো না। আজকের ক্লাস যেহেতু বেসিক, প্রত্যেকটা টার্ম থেকে আমরা অল্প অল্প করে শিখবো আর কি বেসিক জিনিসটা। আচ্ছা মেসোযৌগ আছে, মেসোযৌগ মূলত এখানেও তোমার দুই বা ততোধিক অপরিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও যাদের দর্পণ প্রতিবিম্বের উপর আচ্ছা উপস্থাপিত হয় বা উপরিস্থাপনীয় হয়ে আলোক সক্রিয়তা প্রদর্শন না করে তাদেরকে এটা এত কঠিনভাবে বলা দরকার নেই। আমরা বলতে পারি যে যে সকল যৌগের এক বা একাধিক অপরিসম কার্বন থাকা সত্ত্বেও এরা আলোক নিষ্ক্রিয় হয় এবং এদের মাঝখানে একটা প্রতিসাম্য তল বিদ্যমান, এইটা এখানে মেইন কথা, প্রতিসাম্য তল বিদ্যমান, তাদেরকে আমরা মেসোযৌগ বলবো। আচ্ছা তাহলে দেখো কারণ টার্টারিক অ্যাসিডের উভয় গঠন এক এবং অভিন্ন, তাহলে প্রত্যেকটা, আচ্ছা আমি একটু আগে উদাহরণ দেখাই। তাহলে এখানে দেখো একটা তোমার এখানে হ্যাঁ একটা মেসোযৌগের উদাহরণ দেখানো হচ্ছে। তাহলে এখানে দেখো খেয়াল করো, এটা কিন্তু একটা দুইটা কাইরাল কেন্দ্র আছে এখানে। এখন এই কাইরাল কেন্দ্রগুলো আমি কিভাবে বুঝলাম আসলে এখানে কাইরাল কেন্দ্র দুইটা, তাহলে এই কার্বনের সাপেক্ষে দেখো এর সাথে কি আছে, প্রথম হাতে আছে এইটা, পরের হাতে হাইড্রোজেন, পরের হাতে ওএইচ, পরের হাতে ওএইচ, তার মানে এখানে চারটা গ্রুপই আলাদা, তার মানে এটা একটা কাইরাল। আবার যদি আমরা এই কার্বনের সাপেক্ষে কল্পনা করি, দেখো তার এক হাতে আছে এই গ্রুপ, এক হাতে ওএইচ, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে আছে এই গ্রুপ, তার মানে এটা একটা কি চারটা আলাদা আলাদা গ্রুপ, তার মানে এটাও কাইরাল, তার মানে এখানে দুইটা কাইরাল কেন্দ্র রয়েছে। তাহলে দেখো এরা কিন্তু, আচ্ছা এরা কিন্তু দুইটা দেখতে একে অপরের তোমার আলোক সক্রিয় বা দর্পণ প্রতিবিম্ব আমরা চাইলে বলতে পারি, কিন্তু এখানে মেইন ঘটনাটা হলো এরা একে অপরের উপর তোমার অউপস্থাপনীয়, কিন্তু তারপরও এরা কি আলোক নিষ্ক্রিয় হয়। এর কারণ কি, এর কারণ হলো এদের ভিতরে একটা তল আছে, একটা তল প্রতিসাম্য আছে। তল প্রতিসাম্য বলতে যদি আমরা কোনো কাইরাল কার্বন বিশিষ্ট কোনো একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কোনো যৌগের মাঝখান থেকে যদি আমি একটা তল কল্পনা করি, বা একটা ধরো এখানে তুমি একটা মাঝখানে একটা আয়না রাখছো বা দর্পণ রাখছো, ধরো একটা কাঁচ রাখছো, এখানে কাঁচ রাখলে যদি দেখো এর এই প্রান্ত এবং এই প্রান্ত যদি হুবহু মিলে যায়, দেখো এই প্রান্ত মিলে গেছে না, দেখো এর সাথে সি ডবল এস, এর সাথে সি ডবল, এর সাথে হাইড্রোজেন, এর সাথে হাইড্রোজেন, তাহলে এইরকম মাঝখান থেকে আমরা যদি ভাগ করি বা একটা তল কল্পনা করলে যদি এর উপর প্রান্ত এবং নিচের প্রান্ত বা দুইও পাশ তলের
দুই পাশ যদি একই হয়ে যায় তখন আমরা বলতে পারি এখানে একটা প্রতিসাম্য তল রয়েছে। আর যাদেরই এরকম প্রতিসাম্য তল রয়েছে তারা তোমার কি হয়, আলোক নিষ্ক্রিয় হয়, কারণ এদের কাইরাল কার্বন থাকার ফলে যে আলোক সক্রিয়তা হয়েছিল, এই কার্বন থাকার কারণে কাইরাল কার্বন এটার ফলেও সেমই আলোক সক্রিয়তা হবে। তাহলে এখানে ইচ আদার তোমার উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে এখানে আলোক নিষ্ক্রিয় বা এখানে আলোক সক্রিয়তার পরিমাণ 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবেই তোমার মেসো সমাণুগুলা তৈরি হয়ে থাকে। তাহলে দেখো এখন আমরা একটু রিডিংটা পড়লে বুঝতে পারবো। তাহলে একটি একটিকে দেখো উপরে স্থাপন করা যায়। আচ্ছা, আবর্তন করলে তাদের আছে এগুলো দরকার নেই। তাহলে আলোক আলোক নিষ্ক্রিয় হয়, তাহলে কারণ অপরিসম কার্বনের আলোক সক্রিয়তা অপর কার্বনের আলোক সক্রিয়তার সমান বিপরীত, যেটা আমি বললাম, এবং অর্ধাংশের সক্রিয়তা অর্ধাংশের সক্রিয়তাকে বিলুপ্ত করে, মানে এরা ক্যান্সেল আউট হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় অভ্যন্তরীণ কম্পেনসেশন। আচ্ছা, তাহলে মেন কথা হলো মেসোযৌগ আমরা কিভাবে চিনবো। মেসোযৌগ হলো এদের ভিতরে একটা তল প্রতিসাম্য থাকবে এবং এরা আলোক নিষ্ক্রিয় হবে যদিও এদের ভিতরে কাইরাল কার্বন থাকে। তার মানে আমরা বলতে পারি যে কাইরাল কার্বন থাকলেই যে আলোক সক্রিয় হবে এর কোনো গ্যারান্টি নেই, এই আলোক নিষ্ক্রিয় কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আমরা আলোক সক্রিয়তা সম্পর্কে বেসিকটা বুঝলাম। আচ্ছা আচ্ছা, তারপর লাস্ট জ্যামিতিক সামান্যটা আমি সংক্ষেপে দেখিয়ে তোমাদের আজকের বেসিক ক্লাসটা আমি শেষ করব। আশা করি তোমরা বুঝতে পারতেছো। কোনো এখানে যেহেতু আজকে বেসিক ক্লাস, জাস্ট বেসিক জিনিসটা তুমি পড়বা, সংজ্ঞাগুলো পড়বা, মেন যে জিনিসগুলো আমি বললাম সেগুলো পড়বা। আর যারা তৃতীয় বর্ষে তোমাদের জন্য এগুলো আবার প্রত্যেক অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, তাহলে আজকের অধ্যায়টা পুরো আমাদের যে হিস্ট্রি রসায়নের যে জিনিসগুলো আলোচনা আছে সেগুলোর মূলত একটা সারমর্ম। এগুলো বিভিন্ন মানে ক্লাসিফিকেশন, মানে এগুলো ডিটেলস আলোচনা, বিভিন্ন এই যে বাইফিনাল জাতক সমূহ এরা কিভাবে তোমার থাকে, কিভাবে স্ট্রাকচার গঠন করে, এখানে স্ট্রিক বাধা থাকে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই সবগুলাই। আচ্ছা, তাহলে আমরা একটু জ্যামিতিক সামান্যটা দেখে আসি। তাহলে এখানে এই যে এই জিনিসগুলো খুব সহজভাবে লেখা আছে, যে আলোক সামান্যতা, এনানসিওমার, ডায়াস্টিউমার, মেসোযৌগ। এই যে মেসোযৌগ হলো কাইরাল কিন্তু থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে একাইরাল। একাইরাল, আচ্ছা এখানে একটু বানান ভুল আছে, একাইরাল মানে কাইরাল কার্বন কেন্দ্র আছে কিন্তু এরা পুরোপুরিভাবে একটা একাইরাল যৌগ, মানে আলোক নিষ্ক্রিয় যৌগ, আর এরা আলোক সক্রিয় নয়। এবং এখানে প্রতিসাম্য তল, এইটি হলো এখানে মেইন কনসেপ্ট বিদ্যমান, এবং অণুটিকে দুটি দর্পণ প্রতিবিম্ব অংশে বিভক্ত করা যায়, যেটা আমি বললাম তোমাকে এর আগেই। তাহলে এখানে তল সমবর্তী আলোর তলকে যে দিক থেকে আবর্তন করে অন্য অংশটি তার বিপরীত দিক থেকে সমান পরিমাণ আবর্তন করে, ফলে এখানে আবর্তন, মানে এখানে এর একটা পার্ট, এর একটা অংশ, যেহেতু দুইটা কাইরাল কার্বন তাই না, তাহলে একটা অংশ যেতটুকু আবর্তন করবে আর একটা আবার তার বিপরীতে ঘুরাই দেবে, তখন কি হবে, তার মোট আবর্তনটা আবার আগের জায়গায় চলে আসবে, মানে শূন্য আসবে, যেমন টার্টারিক অ্যাসিডের মেসোফর্ম আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এভাবে করে আমাদের বেসিক জিনিসগুলো জানতে পারবো। আচ্ছা, মূলত এই শীটটাই এখানে মেইন, কিন্তু ওই জিনিসগুলো আমি তোমাদেরকে বই থেকে স্ট্রাকচারগুলো আর কি দেখানোর জন্য আমি তোমাদেরকে দেখালাম। আচ্ছা, তারপর আমরা চলে যাই যে আমরা আবার একটু ছকটা দেখে আসি। তাহলে আমাদের কোন পর্যন্ত পড়া হইলো দেখো, ডায়াস্টিউমার পড়লাম, এনানসিউমার পড়লাম, আবার এখানে আমরা পড়লাম যে মেসো পড়লাম। এখন আমরা দেখব যে জ্যামিতিক সমাণু, আর এই যে সিস ট্রান্স ইজেড এগুলো মূলত জ্যামিতিক সমাণুর ভিতরেই এগুলো আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে জ্যামিতিক সমাণু কাকে বলে সংক্ষেপে আমরা যদি বলি যে যে এই ধরনের আইসোমারগুলো কার্বন কার্বন দ্বিবন্ধন বা চাক্রিক যৌগগুলোতে দেখা যায়, মানে যে সকল চাক্রিক যৌগ আছে তাদের ক্ষেত্রে, অথবা যাদের ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অ্যালকিন শ্রেণী যারা আছে তাদের ক্ষেত্রে মূলত এই জ্যামিতিক সমাণুগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে এদের মুক্ত আবর্তন সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে সকল সমাণুতে কার্বন কার্বন দ্বিবন্ধনের কারণে মুক্ত আবর্তন বিঘ্নিত হয় বা মুক্ত আবর্তন সম্ভব নয়, তাদেরকে আমরা একে অপরের জ্যামিতিক আইসোমার বা জ্যামিতিক সমাণু বলতে পারি। তাহলে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো সিস ট্রান্স, এগুলো হয়তো তোমরা প্রথম ইয়ারেও দেখে আসছো। তাহলে সিস ট্রান্স মানে দুইটা দ্বিবন্ধনের একই ধরনের গ্রুপ, বা আমরা যদি বলি যে বড় গ্রুপ, বা যদি দুইটি বিপরীত একই পাশে যদি থাকে তখন এইটা হবে সিস, আর যদি দ্বিবন্ধনের বিপরীত পাশে থাকে তখন এইটা হবে তোমার ট্রান্স। ঠিক আছে, এগুলো বিস্তারিত আছে আরো। তাহলে তারপর আরেক ধরনের নামকরণ করা যায়, যেটা হলো জটিল অণুর ক্ষেত্রে বিভিন্ন, আবার এদেরকে একটা হলো অ্যান্টিজেন আর একটা হলো জুসামিন, ইজেড নামকরণ করা হয়। ঠিক আছে, যেখানে উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত গ্রুপকে দ্বিবন্ধনীর বিপরীত দিকে থাকে তখন হবে অ্যান্টিজেন। মূলত এই দুইটা সেমই ক্যাটাগরিরই জিনিসই, জাস্ট একটু নামে আলাদা, একটা সিস আর একটা হলো একই দিকে থাকলে জুসামিন, আর জুসামিন আর সিস একই, আর ট্রান্স আর ই তোমার বলা যায় একই, মানে এরা কাছাকাছি, জাস্ট নামকরণটা একটু আলাদা, এটা ইজেড বলা হয় আর এটাকে সিস ট্রান্স বলা হয়।
আচ্ছা, তারপর এখানে আমরা ওই যে বিউটেনের উদাহরণ দিয়ে আমরা এটাকে বোঝাতে পারি। আচ্ছা, এখন আমরা একটু বই থেকে দেখি যে আসলে স্ট্রাকচারগুলো কিভাবে হয়। আচ্ছা, তাহলে আমরা ডাইস্ট্রিবিউশন এগুলো দেখলাম সবই। তাহলে আজকের ক্লাসটা গত বছরের যে ক্লাসটা নিয়েছিলাম বেসিক, তার থেকে আজকেরটা একটু মানে ডিটেলসে আলোচনা করেছি। এই জন্য এবং গত ক্লাসে একটু সাউন্ড সিস্টেম একটু অতটা ভালো ছিল না, আপগ্রেড ছিল না, যেহেতু এখন আমাদের মোটামুটি সব কিছুই আপগ্রেড করা হয়েছে, ধীরে ধীরে আরও করা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই যে জ্যামিতিক সমানুতা দ্বিবন্ধনের সাথে যুক্ত থাকে এবং স্থানিক বিন্যাস আলাদা হয়, মানে দ্বিবন্ধনের দুই পাশে যারা থাকবে, ধরো এখানে ধরলাম এ বি সি ডি, তাহলে এদের জাস্ট আলাদা, ধরো এইটা এই দুইটা এক পাশে আছে, আবার পরেরটা দেখা যায় এইটা অপর পাশে আছে, এরকম এইগুলো আলাদার ভিত্তিতে এদেরকে একে অপরের মানে সমানু হয়ে যায় আর কি, এদের কি বলা হয় জ্যামিতিক সমানু। আচ্ছা, তারপর ইজেড নামকরণের কিছু নিয়ম আছে, এগুলো আমরা বিস্তারিত দেখবো, যে সিআইপি রুল, এখানে তোমার পারমাণবিক ভর অনুযায়ী বা সংখ্যা অনুযায়ী আমাদেরকে অগ্রাধিকার ক্রম নির্ণয় করতে হয়। তারপর আরএস নামকরণও তোমার এই জিনিসগুলো দরকার হবে, তারপর ইজেড নামকরণও তোমার এই জিনিসগুলো দরকার হবে, এগুলো বিস্তারিত নোট করা আছে আমাদের কোর্সের সাথে, যারা যুক্ত হবে তোমরা পেয়ে যাবে এগুলা ইজিলি। তারপর দেখো এখানে ইজেড নির্ণয় করার যে কিছু এখানে টেকনিক বলছে, যে নিম্ন অগ্রাধিকার ক্রম গ্রুপ বা উচ্চ অগ্রাধিকার ক্রম এরা যদি একই পাশে বিপরীত পাশে থাকে, তখন এই যে এটা বিপরীত পাশে আছে, তার মানে এইটা আছে এই পাশে, এটা আছে এই পাশে, তার মানে এখানে তোমার এইটা হবে তোমার ই, আর যদি একই পাশে থাকে তখন হবে জেড। এগুলা এখান থেকে না, এগুলো আমার শিটে নোট করা আছে খুব সুন্দরভাবে, ওখান থেকে আমরা এই জিনিসগুলা দেখবো আর কি। আচ্ছা, তাহলে আজকের আমাদের যে বেসিক কম্পোনেন্টগুলো ছিল এগুলাই দেখি ছকে, আর কিছু আমাদের আমার মূলত টার্গেট ছিল যে তোমাদের এই ছকটা আর কি খুব ভালোভাবে দেখিয়ে দেবো, যে ছকের এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তুমি জাস্ট রুটটা বুঝতে পারবা যে কিভাবে আসলে স্টিরিওশনটা আসলো এবং কিভাবে এদেরকে ক্লাসিফিকেশন করে আলাদা আলাদা পার্টে বিভক্ত করলো। এটা তোমাদের বইতে নেই, বইতে থাকলেও একটু সংক্ষেপে আছে হয়তো। এখান থেকে তুমি এইটাই জাস্ট চাইলে বাংলা করে, বাংলা আমার ওখানে করা আছে, এই যে দেখাইলাম তোমাকে পিডিএফটা, ওইটার এইটারই জাস্ট বাংলা ব্যাখ্যাগুলো ওখানে আছে। তাহলে আমরা এই স্টুডিও আইসোমারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার কনফরমেশনাল, একটা কনফিগারেশনাল। কনফিগারেশনকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, একটা তোমার আলোক সমাণু, জ্যামিতিক সমাণু, তার ভিতরে আছে মেসো। তবে আলোক সমাণুর ভিতরে আবার দুই প্রকার দেখলাম আমরা, এনানসিওমার, ডায়াস্টোমার, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা টার্ম তোমার পরীক্ষার জন্য তোমার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ইজেড তারপর সিস্ট্রান্স বা মেসো, এগুলো প্রত্যেকটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই শখটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারো বা ভালোভাবে এই কম্পোনেন্টগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারো, তাহলে মনে করবা যে তোমার স্টিরিও রসায়নের বেসিক যে জিনিসগুলো আছে তোমার জানা হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমার জাস্ট ওইটারই গভীরে যেতে হবে, গভীরে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমাদের যে এখানে প্রশ্নের লিস্টগুলো আছে দেখো, এখানে আমরা কত সুন্দরভাবে এগুলা আবারও প্রয়োজনে এখানে কোশ্চেন অ্যাড হবে। এই যে প্রথম অধ্যায়ে তেমন কিছু নাই, এখানে তোমাদের স্টিরিওশন গুরুত্ব যেটা আমি আজকে দেখাইলাম, স্টিরিওশন কাকে বলে, তারপর স্টিরিও সিলেক্টিভ, স্টিরিওস্পেসিফিক বিক্রিয়া, এগুলো দেখাবো পরবর্তী ক্লাসে, এটা দেখানো হয়নি, এটা লাইভ হবে হয়তো পেড ব্যাচের ওদের। আচ্ছা, তারপর ক্রাম নীতি, এটা আমাদের ফেসবুক ইউটিউবে লাইভ আছে। তারপর দ্বিতীয় অধ্যায় ওরা আবার একটা আলাদা অধ্যায় করেছিল, কিন্তু আমরা এই অধ্যায়টা কি করেছি, চতুর্থ অধ্যায়ের সাথে একসাথে কম্বিনেশন করে দিয়েছি, কারণ ওইটার সাথে এটা মিল আছে। এই যে দেখো, তাহলে তৃতীয় অধ্যায় আমাদের ছিল কনফিগারেশন রিলেটেড। এখানে দেখো প্রত্যেকটা কিভাবে সাজানো হয়েছে, যে কনফিগারেশন সম্পর্কে আগে ধারণা, তারপর থ্রি এরিয়া থ্রিও, তারপর আপেক্ষিক পরম কনফিগারেশন। তাহলে এই যে সিরিয়াল, এগুলোই কিন্তু আমাদের ক্লাসে এভাবে দেখানো আছে, আপেক্ষিক পরম সীমাবদ্ধতা, তারপর এদের পদ্ধতি, তারপর এই ডিএনএ কনফার্মেশন, এগুলো তোমাদের জন্য অ্যানোমার ইপিমার যত কিছু দরকার হয় সবগুলো এখানে আছে। এখানে তারপর আরএস নামকরণ, ইজেড নামকরণ, কনফিগারেশন ডিএল। তাহলে এই যে এত সুন্দরভাবে সাজানো ক্লাসগুলো, মূলত এটাই হলো স্ত্রী রসায়নে ভালো করার, মানে তোমাকে সাজিয়ে গুছিয়ে সিকুয়েন্স অনুযায়ী পড়তে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে। তুমি এক অধ্যায় থেকে আর এক অধ্যায়ে গেলে দেখবা যেগুলা প্যাচ লেগে যাচ্ছে, এলোমেলো। আচ্ছা, তাহলে এভাবে দেখো প্রত্যেকটা অধ্যায় আমাদের এরকম সাজানো আছে, আলোক সক্রিয়তা, তারপরে সিমিক মিশ্রণ, বাইফেনাইল, প্রত্যেকটা যে জ্যামিতিক সমানতা আলাদা করে একটা অধ্যায় করা আছে। এভাবে অধ্যায় 7 এরকম আরো বিস্তারিত তোমার এখানে আছে, ঠিক আছে। তাহলে আজকের আমাদের বেসিক ক্লাস ছিল আজকে এ পর্যন্তই। যারা কোনো কিছু এর ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারবা। আর যারা কোর্সে ভর্তি হতে চায় অনার্স তৃতীয় বর্ষে, আমি আবারও বলতেছি, অনার্স তৃতীয় বর্ষে যারা নিউ একদম, এখানে বলা আছে দেখো, এই যে একদম 2021-22 যারা আছো, নতুন যারা মানে উঠেছো তৃতীয় বর্ষের, তোমাদের উচিত আগে থেকে এই সাবজেক্টগুলোতে গুছিয়ে রাখা। বিশেষ করে এই 4 সাবজেক্ট, এই 4 সাবজেক্ট তোমাদের জন্য খুবই মানে আগে থেকে গুছিয়ে না রাখলে শেষ দিকে এলোমেলো হয়ে যাবে কিন্তু। তাহলে এই জন্য তোমাদের যারা ভর্তি হতে চাও, আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে নক করতে পারো অথবা পেজে নক করতে পারো। তৃতীয় বর্ষে যারা নতুন উঠেছো আর কি, তোমরা যারা 21-22 সেশন আর কি, তোমাদের সেশন সম্ভবত এটাই। আচ্ছা, তোমাদের জন্য আমি 4টা কোর্সের মোটামুটি প্ল্যান করেছিলাম।
এবং ভৌত রসায়নটা যেহেতু আগে আমাদের হয় নাই কোনো ক্লাস, এই জন্য একটা ক্লাস আমি লাইভ নিয়েছি প্রথম বর্ষের সাথে, ওটা তোমাদেরও আছে, ওটা দেখে নিবা। ওটা ইউটিউব চ্যানেলে আছে ভৌত রসায়ন, ওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমাদের ভৌত রসায়ন ক্লাসগুলো যে কতটা কোয়ালিটিফুল, এবং এখানে প্রত্যেকটা লাইন তোমাকে ধরে ধরে কোন সূত্র থেকে কি আসলো, কিভাবে আসলো, প্রত্যেকটা আমরা চেষ্টা করি যতটুকু দরকার একটা স্টুডেন্টের জন্য অনার্স লেভেলের ততটুকু বোঝানোর জন্য। তারপরও কারো কোথাও সমস্যা হলে পেইড ব্যাচে সরাসরি ডিসকাসের সুযোগ থাকে, ওখানে আমরা সরাসরি স্টুডেন্টদেরকে সরাসরি হেল্প করি। এছাড়া আমাদের গ্রুপ রয়েছে আলাদা। আচ্ছা, এবং বাকি তিনটা সাবজেক্ট তোমাদের এগুলো আমাদের অলরেডি রেকর্ড আছে, ম্যাক্সিমাম টপিক্সই আমাদের রেকর্ড করা আছে, এবং এর সাথে যেগুলো এক্সট্রা তোমাদের দরকার হবে সেগুলো আমরা তোমাদের জন্য লাইভ নিব। সেক্ষেত্রে প্রতি অধ্যায় থেকে ধরো একটা হতে পারে লাইভ আর কি। এবং বাকি প্রত্যেকটা টপিক্স এবং হ্যান্ড নোট প্রত্যেকটা তোমার আমাদের সাজানো আছে একদম সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, এবং ভৌত রসায়ন এটা তোমার কোর্স হিসেবে যারা ভর্তি হবে তাদের জন্য 1190 ধরেছি। এখানে তুমি আর অধ্যায়ভিত্তিক কোনো ক্লাস পাবে না, এখানে শুধু লাইভ ক্লাস পাবে ফেসবুকে, সেটা কোনো গুগল মিটে যুক্ত হতে পারবে না। আর মোট ক্লাস 24টার ভিতরে আর কি ভৌত রসায়ন শেষ করা হবে, এবং প্রত্যেকের সাথে হ্যান্ড নোট পাবে, এক্সামের আগ পর্যন্ত সাপোর্ট, এবং প্রতিটা প্রশ্নের সমাধান তো আছে, এবং ডেমো ক্লাস চাইলে তুমি ইউটিউবে ঘুরে দেখে আসতে পারো। আচ্ছা, আর যারা কোর্সে ভর্তি ব্যাচে ভর্তি হবে তাদের জন্য আগের মতোই ফি আছে, আগের বছরে ছিল 850 করে প্রতি মাসে, মানে 2 মাসে তোমার এই সাবজেক্টটা শেষ হবে, এবং সেক্ষেত্রে তুমি প্রতি অধ্যায়ভিত্তিক কোশ্চেন মানে পরীক্ষা থাকবে, এবং তুমি সরাসরি গুগল মিটে যুক্ত হয়ে যে কোনো কিছু ডিসকাস করতে পারবে, এবং তাদের জন্য আরও আলাদা কিছু ফ্যাসিলিটি আছে আর কি। আচ্ছা, এই হল। আর বাকি যে সাবজেক্টগুলো এগুলো তোমার রেকর্ড এবং লাইভ দুইটা কম্বিনেশন করে হবে। এই যেখানে বলাই আছে দেখবা রেকর্ডেড এবং লাইভ। আর এখানে মোট ক্লাস 24টা বা তার কিছু এক্সট্রা 3-4টা হতে পারে, এটা এবং এগুলোর ফি খুবই কম ধরা হয়েছে, দেখো 690 মাত্র। এবং পিডিএফ আছে, হ্যান্ডনোট শিট আছে, এবং এখানে এবার একটা জিনিস আছে যে প্রত্যেকটারই তুমি কোর্সে ভর্তি হলে একটা সাবজেক্টিভ ফুল মডেল টেস্ট পেয়ে যাবে, এটা হলো পরীক্ষার 1 মাস বা 1.5 মাস আগে। আচ্ছা, পরবর্তীতে সন্নিবেশ সেটাও 890, এটাও খুব কম, এবং এই ক্লাসগুলো কিন্তু খুবই তুমি দেখবা যে আমি বারবার বলতেছি যে খুবই কোয়ালিটিফুল, এবং এখানে প্রত্যেকটা জিনিস তোমাকে কনসেপ্ট ওয়াইজ ধরে ধরে বোঝানো হয়েছে। যারা মনে করো যে না আমি কোনো শর্টকাট বা সাজেশন বা সিলেবাস এইটাই ফলো না করে আমি প্রতিটা কনসেপ্ট শিখতে চাই বা A+ পাওয়ার মতো প্রস্তুতি নিতে চাই, তাদের জন্যই মূলত আমাদের কোর্সগুলো মডিউল করা হয়েছে, সাজানো হয়েছে। এখানে কোনো শর্টকাটভাবে কোনো কিছু দেখানো হয়নি আর কি, যতটা বিস্তারিত সম্ভব এখানে দেখিয়েছি, এবং প্রতিটা অধ্যায় ধরে বেসিক ধরে আমরা ক্লাসগুলো নিয়েছি আর কি। তারপর সর্বশেষ আমাদের বিশ্লেষণী রসায়ন, এটা খুবই অল্প ক্লাসে আমরা অধ্যায়গুলো শেষ করেছি, এবং প্রতিটা এক ঘন্টা ক্লাস করেছে, মানে 12-14 ঘন্টার ভিতরে তুমি পুরো একটা সাবজেক্ট শেষ করে ফেলতে পারবে। এবং এই কোর্সটাও খুব সুন্দরভাবে সাজানো আছে, এটার ফি খুবই কম, যেহেতু অনেকগুলো ক্লাসই রেকর্ড, এই জন্য তোমাদের জন্য খুব সামান্য কিছু ফি ধরা হয়েছে, 590 টাকা। আচ্ছা, আজকে আমাদের পেজ থেকে লাইভ হচ্ছে, আজকে কোনো গ্রুপে লাইভ করতেছি না। তারপর যার যার নির্দিষ্ট গ্রুপ আছে, আমাদের স্টিরিওশনে আলাদা গ্রুপ আছে, তারপর প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা গ্রুপ আছে, ওখানে তোমাদের আবার এই জিনিসটা আবার রেকর্ড দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, আমি কোর্স সম্পর্কে বিস্তারিত জানাবো, এবং আমাদের তৃতীয় বর্ষে যারা নতুন আছো, যে তোমরা মানে দ্বিতীয় বর্ষের এক্সাম শেষ করে সদ্য তৃতীয় বর্ষে উঠেছো, তাদের জন্য যে যে কোর্স আছে আমাদের একাডেমিতে, মূলত স্টুডিও, তোমার সন্নিবেশ এবং বিশ্লেষণ, এই তিনটে অলরেডি আছে, এগুলো রেকর্ড এবং সাথে লাইভ ক্লাস হবে। আর বাকি যে ভৌত রসায়ন এটা আমাদের ব্যাচে ভর্তি চলছে, এটা ব্যাচ কমপ্লিট হলে এটাও শুরু হতে পারে আর কি। আচ্ছা, তাহলে তোমাদের আলাদা আবার ফ্রি ডিসকাশন গ্রুপও আছে তৃতীয় বর্ষের, যারা এখনো জয়েন হওনি তোমরা ওখানে জয়েন হয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে ভিডিওটা সবাই শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখতেছো, যে যেখান থেকেই দেখতেছো, বিভিন্ন গ্রুপে এটা শেয়ার অলরেডি হয়ে গেছে, এবং তোমরা যে যেখান থেকে দেখছো চেষ্টা করবা যে তোমাদের টাইম লাইনে বা ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করে দাও। আশা করি এক ক্লাস থেকেই তোমরা অনেকগুলা কনসেপ্ট সম্পর্কে জানতে পারবে এবং খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো এভাবেই সাজানো হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যেটা আমরা দেখতেছিলাম, আচ্ছা, যে